হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য হায়দার্স টক শো এর এপিসোড নম্বর 5। আজকে পঞ্চম পর্ব। আজকের পর্বটি আমরা সাজিয়েছি একটি বিশেষ দিককে কেন্দ্র করে, এবং আহ, এই পর্বটিতে আমার মনে হয় আমরা যে পেশাতেই আছি, যেভাবে কাজ করছি, আমার মনে হয় এর পিছনে বা আমরা ভবিষ্যতে কোন দিকে আগাবো এবং কিভাবে নিজেদেরকে আমরা তৈরি করতে পারি একটি নির্দিষ্ট পেশার জন্য, বা আমরা আমাদের পড়াশোনা শেষ করার পর কোন দিকে নিজেদের ক্যারিয়ারটাকে নিয়ে যাব, সকল বিষয়গুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব। প্রথমে একটা বিষয় বলতে চাই যে ছোটবেলা সবাই আমরা যখন স্কুলে পড়তাম, এইম ইন লাইফ, ইউর এইম ইন লাইফ, তোমার জীবনের লক্ষ্য, এই বিষয়ে প্যারাগ্রাফ লিখতাম, রচনা লিখতাম। বিভিন্ন ধরনের কথা ওখানে উঠে আসতো। অনেকে লিখতো আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, অনেকে লিখতো বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই, কেউ কেউ লিখতো আমি শিক্ষক হতে চাই। যদিও ওখানে আমরা দেখেছি কৃষক হওয়ার কথা খুবই হাতে গোনা দুই একজন লিখতো যে কৃষক হতে চাই। তো ঠিক এইভাবে দেখা গেল যে আমরা বিভিন্ন পেশার বিভিন্ন লোকদেরকে আমরা বিভিন্ন সময় পাই, কিন্তু ওই যে ছোটবেলা থেকে আমরা শিখে আসছি ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, শিক্ষক হতে চাই, লয়ার হতে চাই, বিচারক হতে চাই, বিভিন্ন ধরনের ইচ্ছার কথা কিন্তু আমরা ছোটবেলায় বুঝে না বুঝে আমরা কিন্তু লিখে থাকি বা বলে থাকি। ওই যে চিন্তা, আমরা কতটুকু চিন্তা করতে পারছি বা বুলানো যে কথাগুলো আমাদেরকে মুখস্থ করে দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো আমরা হয়তো লিখে দিচ্ছি, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারছি যে আসলে আদৌ যে লিখছি আমি বড় হয়ে অমুক হতে চাই, আসলে কি হতে চাই কিনা। এবং কেউ যদি তার নির্দিষ্ট পেশায় যুক্ত হতে চায়, তার জন্য কি কি করার করণীয়, এই বিষয়গুলো কিন্তু আমাদের অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আমরা জানি না, এবং আমরা এক অন্ধকার অন্ধকার রাস্তায় নিজেদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। কেউ কেউ সফল হই বা কেউ বা অকালেই ঝরে পড়ে। তো এই ক্ষেত্রে প্রত্যেকটা কাজ সঠিকভাবে সম্পাদন করার জন্য একটা প্ল্যানিং দরকার হয়। তো ওই যে পড়াশোনা করার পর কি কোন পেশায় যাবে, কোন দিকে নিয়ে যাবে, এটা কি বলছি আমরা ক্যারিয়ার প্ল্যানিং। তো আজকের এই পঞ্চম পর্ব আমরা সাজিয়েছি, যে পর্বের টপিক হচ্ছে ক্যারিয়ার প্ল্যানিং ইন বাংলাদেশ, ল এজ এ ক্যারিয়ার অপশন, অর্থাৎ বাংলাদেশে ক্যারিয়ার নিয়ে কি পরিকল্পনা করা হয় এবং আইন পড়াশোনা করে কি ধরনের অপশন আমাদের আছে কাজ করার, কোন কোন সেক্টরে কাজ করতে পারি, এই বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য বরাবরের মতো আমরা সবসময় প্রোগ্রামগুলোতে বিভিন্ন ধরনের অতিথিদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি। আজকেও আমাদের এই টপিকের উপর আলোচনা করার জন্য অতিথিরা যুক্ত হয়েছেন। প্রথমেই তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমার সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ ফরিদুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট জাজ, ঝিনাইদহ। স্বাগতম ফরিদ ভাই আপনাকে আজকের এই আলোচনায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ নাইম ভাই, আমাকে আপনার এই হায়দার্স টক শোতে আমন্ত্রিত করার জন্য। ধন্যবাদ। এখন আমাদের যে আরেকজন অতিথি আছেন, এস এম আরিফুজ্জামান। আরিফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই টক শোতে। আরিফ ভাই শুনতে পাচ্ছেন? আরিফ ভাই হয়তোবা ইন্টারনেটে সংযোগে কিছুটা এখনো সংযোগ আমরা পুরোপুরি পাইনি। যখনই আমরা পাবো ওনাকে আমরা যুক্ত করে নিব আমাদের এই আলোচনায়। তো আজকে ফরিদ ভাই, আপনাকে দিয়েই আমরা এই আলোচনাটা প্রাথমিক কিছু কথা আপনার কাছ থেকে শুনবো। অলরেডি আপনি শুনেছেন যে আজকে টপিকটা হচ্ছে ক্যারিয়ার প্ল্যানিং ইন বাংলাদেশ, ল এজ এ ক্যারিয়ার অপশন। তো এই ক্ষেত্রে যখন অপশনের কথা বলি, অনেক ধরনের চিন্তা ভাবনা মাথায় চলে আসে, এবং আমি একটু আগে আজকে এই আলোচনার প্রথম দিকেই করেছিলাম যে ছোটবেলায় কিন্তু আমরা বুঝে না বুঝে খাতায় লিখতাম ইউর এইম ইন লাইফ, বড় হয়ে কি হতে চাও। সবাই আমরা লিখতাম ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, তারপর কি বিচারক হতে চাই, আইনজীবী হতে চাই, শিক্ষক হতে চাই। ওই যে বললাম হাতে গোনা দুই একজন লোক বলতো কৃষক হতে চাই, বা আরো অন্যান্য ধরনের পেশার কথা তেমন একটা উঠে আসতো না। কিন্তু সময়ের যে আস্তে আস্তে পরিবর্তনের ফলে পেশার বৈচিত্র্য বেড়েছে এবং একটা প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। তো ওটার উপর ভিত্তি করেই কিন্তু অনেকেই সফলতা লাভ করছে এবং অনেকেই দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট সময়ের পর ঝরে পড়ছে। আমি আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের আরেকজন অতিথি এস এম আরিফুজ্জামান ভাইকে স্বাগত জানাচ্ছি। আরিফ ভাই শুনতে পাচ্ছেন? আরিফ ভাই শুনতে পাচ্ছেন? আরিফ ভাই
শুনতে পাচ্ছেন? আচ্ছা, আরিফ ভাই হয়তো যুক্ত হতে পারছেন না। তো এই ক্ষেত্রে আমি ফরিদ ভাইকে দিয়ে শুরু করি। এই যে ক্যারিয়ারের কথা বলা হচ্ছে, ক্যারিয়ার এবং ল এজ এ ক্যারিয়ার অপশন, এই বিষয়ে আপনার কি প্রাথমিক কিছু কথা শুনতে চাই। আপনি এখন বর্তমানে অ্যাসিস্ট্যান্ট জাজ হিসেবে আছেন এবং 11তম জুডিশিয়ারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনি এখন সহকারী জাজ হিসেবে ঝিনাইদহে কর্মরত আছেন। তো এই ক্ষেত্রে আপনি আপনার সেই পড়াশোনা, প্রথম দিক থেকে শুরু করে পড়াশোনা, এবং এই যে আপনি বিচারক হিসেবে নিজেকে আজকে এই প্রফেশনে নিয়ে এসেছেন, এটাকে একটু সংক্ষেপে যদি আজকে তুলে ধরতেন। আরো একবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে যে আমাদের টপিক, ক্যারিয়ার প্ল্যানিং ইন বাংলাদেশ, ল অ্যাজ এ ক্যারিয়ার অপশন, তো খুব প্রাসঙ্গিকভাবে যে বিষয়টা চলে আসে আমাদের প্রত্যেককে স্টুডেন্ট লাইফে যাওয়ার আগে, যে কথাটা আপনি আগেও বলেছেন, ফ্যামিলি থেকে আমাদের কিছু স্বপ্ন ব্রেইনে ইনপুশ করে দেওয়া হয়। তো সেই স্বপ্নগুলো থেকেই আমরা ধীরে ধীরে বড় হই এবং একটা পর্যায়ে যারা লেখাপড়ার কম্পিটিশনে টিকে থাকি তারা ইউনিভার্সিটি পর্যন্ত পড়তে আসি। আর সে কারণে আমাদের ইউনিভার্সিটিতে পড়ার সময় একটা ভৌগোলিক ফিউশন তৈরি হয়, সাইকোলজিক্যাল। যেমন আমরা বিভিন্ন এলাকার বন্ধুদের সাথে মিশি, বড় ভাইদের সাথে মিশি, প্রতিষ্ঠিত মানুষের সম্পর্কে জানি, পৃথিবীটাকে ছোট মনে হয় বিকজ আমরা টেকনোলজিক্যালি যে অপরচুনিটিস এবং ফিচার্স গুলো আছে আমাদের সামনে সেগুলো পাই। এসব বিভিন্ন কারণে আমরা ক্যারিয়ার প্ল্যানিং এর যে বিষয়টা থাকে সেটা সম্পর্কে আমরা বৃহৎ আকারে চিন্তা করতে পারি। এবং এমনও হয় যে আমরা প্রথমে যে বিষয়টা চিন্তা করি ছোটবেলায় যে আমরা ওইটা হব, এইটা হব, আলটিমেটলি ইউনিভার্সিটি লেভেলে ঢুকেই অথবা ইউনিভার্সিটি লেভেলে লেখাপড়া শিখতে শিখতে অথবা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ করে আমাদেরকে একটা নতুন এক্সপিরিয়েন্স, নতুন দিক হাতছানি দেয়, এবং যার ফলে আমাদের ক্যারিয়ার প্ল্যানিং একটা প্যারাডাইম শিফট হয়। যেমন অনেকে হতে চেয়েছিল ক্লাস 8-এ পড়ার সময় ডাক্তার, ক্লাস 9-এ পড়ার সময় ইঞ্জিনিয়ার, ক্লাস ইন্টারমিডিয়েট পড়ার সময় বিজনেস ম্যাগনেট, আবার শেষে ইউনিভার্সিটিতে এসে সে হয়ে যাচ্ছে লয়ার, হয়ে যাচ্ছে ম্যানেজার, হয়ে যাচ্ছে লিগ্যাল অফিসার, হয়ে যাচ্ছে জার্নালিস্ট, হয়ে যাচ্ছে সায়েন্টিস্ট, হয়ে যাচ্ছে ফিজিশিয়ান, মেনি থিংস। এভাবে ক্যারিয়ার যে বিষয়টা একটা ভিন্ন আঙ্গিক নেয় এবং আমাদেরকে আমাদের বাংলাদেশি সোশিও ইকোনমিক প্রেক্ষাপটে আমাদেরকে ভিন্নভাবে ভাবাতে মাঝে মাঝে বাধ্য করে। আর আজকের যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামের মধ্যে একটা জেনারেল আলোচনা আছে ক্যারিয়ার প্ল্যানিং, যেটা আমরা ব্রড বেসড আলোচনায় বলতে চাই যে এই ক্যারিয়ার প্ল্যানিং এর অনেকটাই আমার অপর পার্টিসিপ্যান্ট আরিফজামান ভাই বলবেন। আর আমি যেহেতু ল ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী, ছাত্র এবং সার্ভিস হোল্ডার, আমি ল ব্যাকগ্রাউন্ড থেকে কথা বলবো, ল ক্যারিয়ার নিয়ে কথা বলবো অ্যাজ এ অপশন। আর সেই প্রেক্ষাপট আমরা ধীরে ধীরে একটা কনক্লুশন দিকে আসবো। আমাদের একটা সাজেশন থাকবে, আমাদের একটা অবজারভেশন থাকবে, আর কি কি চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি আমরা এই ক্যারিয়ার অপশন চুজ করার ক্ষেত্রে, সেই বিষয়গুলো আমাদের সামনে উঠে আসবে। এবং যার ফলে আমাদের যে পারপাস, দ্য হায়দার স্টক শপ, এই পারপাস যেন খুব লিবারালি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, ইভেন বর্তমান প্রজন্মকে অনেক বেশি আকৃষ্ট করে, কিছু শেখায়, পলিসি মেকারদেরকে তাদের এক্সিস্টিং পলিসি রিফর্মুলেট করার জন্য এনথিউজিয়াস্ট করে। এভাবে আমরা ক্যারিয়ার প্ল্যানিংকে এগিয়ে নিতে চাই। নাইম ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? নাইম ভাই? জি জি, শুনতে পাচ্ছি। তো এই ক্ষেত্রে আমাদের আমাদের যে আলোচনার যে আজকে বিষয়টি নির্ধারণ করা হয়েছে, যে আসলে ইন জেনারেল প্রথমেই আমরা ক্যারিয়ার বিষয়ে একটু আলোচনা করব, খোলামেলা আলোচনা করব, সহজভাবে আমরা জানার চেষ্টা করব। তারপরে আমরা
জানতে চাইবো যে আসলে ল প্রফেশন পরে আসলে আমরা কোন কোন দিকে আমাদের নিজেদেরকে আমরা নিয়ে যেতে পারি, এস্টাবলিশ করতে পারি ক্যারিয়ার প্রফেশন হিসেবে, এবং এই ক্যারিয়ার নিয়ে যে আমাদের বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আছে এবং নানা ধরনের সীমাবদ্ধতা ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে আছে, বিষয়গুলো আমরা নিয়ে আসবো এবং আমাদের অতিথিদের কাছ থেকে আমরা তার থেকে সমস্যা উত্তরণের যে কি পথ আছে তাও জানার চেষ্টা করব। আমি এই মুহূর্তে আমাদের আরেকজন অতিথি আরিফ ভাইকে স্বাগত জানাচ্ছি। এস এম আরিফুজ্জামান। আরিফ ভাই, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, আরিফ ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো জি, আসসালামু আলাইকুম আরিফ। জি নাইম জি আমি জি শুনতে জি পাচ্ছি জি এবং থ্যাঙ্কস এ লট ফর ইনভাইটিং মি। আর ফরিদ ভাইকে আমার শুভেচ্ছা। সো হ্যাপি টু বি কানেক্টেড এট ইওর শো। থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই। তো আরিফ ভাই, আপনাকে সবাই চেনে, নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই আমার। আপনার এই বাংলাদেশে, দেশে, দেশের বাইরে আপনার অনেক ভক্ত আছে, স্টুডেন্ট আছে, এবং আপনি নিজেই আপনার নিজের একজন পরিচয়, আমি আর কি বলবো, নিজের আমার এখানে পরিচয় দেওয়া করার কিছু নেই। তো এই ক্ষেত্রে আরিফ ভাই, তারপরও ফর্মালিটিস এজ এ আপনি আপনার পরিচয় সংক্ষিপ্ত আকারে যদি একটু দিয়ে দেন, নিজেই দিয়ে দেন প্লিজ। জি নাইম ভাই, আমি আসলে শিক্ষকতা প্রফেশনের সাথে আছি বিগত 16 বছর ধরে এবং দীর্ঘ পথ পাড়ি দিয়েছি আলহামদুলিল্লাহ। এন্ড জার্নিটা খুবই ফুলফিলিং, কারণ আই এম এনজয়িং। এন্ড আসলে এখন ভালোই লাগে যে আসলে আই ওয়াজ লাকি যে আমার পেশাটা আমি যেটা করতে চেয়েছি সেটা করতে। আর আমার ক্যারিয়ারে দুইটা বাঁক আছে। একটা হচ্ছে আমি আসলে কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিলাম, বুয়েট থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পাশ করেছি, দ্যাট ওয়াজ মাই প্যাশন। এবং পরবর্তীতে আমি আসলে 1.5 বছর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ডিপার্টমেন্টে দুইটা ইউনিভার্সিটিতে কাজ করেছি। তারপরে আমি আমি অবশ্য অনেক আগে থেকে ডিসিশন নিয়েছিলাম যে পাশ করার পরে সুযোগ পেলে আমি এমবিএ করব। সো আই উইল সুইচ দ্য ট্র্যাক, মানে ক্যারিয়ার। সো আমি পরে সুযোগ পাই এআইটি তে ফেলোশিপে পড়তে যাওয়ার, এমবিএ করি। এবং এরপরে আরো একটা বড় সুযোগ পাই, ফরাসি সরকারের স্কলারশিপ নিয়ে আমি ওয়ার্ল্ডের প্রথম বিজনেস স্কুল এসিপি ইউরোপ থেকে মাস্টার্স করে আসি ফিনান্সে। তারপরে দেশে ফিরে আমি বিজনেস স্কুলে কাজ করি এবং আই ওয়াজ লাকি এনাফ আমার ক্যারিয়ারটা ভালোই নেভিগেট করতে পেরেছি। আমি কালো পরিক্রমায় দেখা যায় বাংলাদেশের 5টা যে টপ ইউনিভার্সিটি আমরা বলি সবগুলোতে কাজ করার সৌভাগ্য অর্জন করেছি। এআইইউবি, আইইউবি, ইস্ট ওয়েস্ট, সাউথ এবং ব্র্যাক ইউনিভার্সিটি। আর ব্র্যাক বিজনেস স্কুলে আমি এমবিএ প্রোগ্রামের দায়িত্ব ছিলাম। তারপরে আমি ওয়েন আই গট দ্য অপরচুনিটি, আমি নতুন একটা ইউনিভার্সিটি, গত 4 বছর বয়স হয়ে গেল, ইউনিভার্সিটি আমি বিজনেস স্কুলের হেড হিসেবে আমি জয়েন করি এবং গত 4 বছর ধরে ডিপার্টমেন্টে আমি দেখছি। এবং আমি এই ভার্সিটি সিন্ডিকেটেরও মেম্বার, আবার ম্যানেজমেন্ট কমিটির একজন সদস্য। সো একেবারে টপ লেভেল থেকে স্ট্র্যাটেজিক জায়গাগুলোতে কাজ করার সৌভাগ্য অর্জন করেছি, যার ফলে আমার আলহামদুলিল্লাহ শিক্ষকতার পাশাপাশি অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ক্যাপাসিটি ডেভেলপ হচ্ছে আলহামদুলিল্লাহ। চমৎকার চমৎকার। তো আপনার আপনার একাডেমিক কোয়ালিফিকেশন এবং আপনার যে প্রফেশনাল এক্সপিরিয়েন্স সবকিছু শুনেই এক ধরনের কিন্তু নিজের মধ্যে এক ধরনের একটা উত্তেজনা বা আবেগ কিন্তু কাজ, আমার নিজেরই আবেগ কাজ করছে। তো এই ক্ষেত্রে আরিফ ভাই, আজকে যে আলোচনার টপিক আমরা নির্ধারণ করিয়েছি যে ক্যারিয়ার প্ল্যানিং ইন বাংলাদেশ, ল অ্যাজ এ ক্যারিয়ার অপশন। তো এই অনুষ্ঠানটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করে ফেলি, যে আসলে প্রথম ইন জেনারেল একটু আমরা আলোচনা করবো যে আসলে ক্যারিয়ার প্ল্যানটা বাংলাদেশ কি অবস্থায় আছে, তারপরে এবং আরেকটা সেগমেন্ট আমরা দেখবো যে আসলে ল স্টাডি করে আমরা কোন কোন প্রফেশন গুলোতে নিজেদেরকে এস্টাবলিশ করতে পারি। তো আলোচনার শুরুতেই আপনার কাছে একবারে সহজ ভাষায়, যেহেতু আজকের এই প্রোগ্রামটি আমাদের অনেক স্টুডেন্টরা, অনেক শিক্ষকরা দেখছেন, এই ক্ষেত্রে সবার বোঝার সুবিধার্থে ক্যারিয়ার প্ল্যানিং জিনিসটা আসলে কি এবং এর গুরুত্বটা আপনি যদি একটু বুঝিয়ে বলতেন, আসলে ক্যারিয়ার প্ল্যানিং বলতে আমরা কি বুঝি এবং এর ইম্পর্টেন্স কতটুকু আছে। আচ্ছা, এখানে নাইম ভাই খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন। এবং আমি মনে করি ক্যারিয়ারের ব্যাপারে আমাদের দেশে যথেষ্ট দিক নির্দেশনা আমাদের বাচ্চারা পায় না, যেমন আমরাও পাইনি আসলে। কারণ আমরা যখন বড় হচ্ছিলাম ছোটবেলায়, আমি আই হ্যাড এ ফ্যাসিনেশন বলা যায় যে আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চেয়েছিলাম, বাট এই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ে আমি আসলে কি করতে পারি, কোথায় কন্ট্রিবিউট করতে পারি, এই জায়গাটা আমার একেবারে অজানা ছিল। এবং আনফরচুনেটলি যখন আমি বুয়েটে পড়ালেখা করছিলাম তখনও কিন্তু আমাকে ওইভাবে সঠিক কোনো গাইডলাইন দেয়নি যে আসলে আমি পরে কি করব, আমি কোথায় কন্ট্রিবিউট করব, আমি কি মাস্টার্স করা উচিত নাকি পিএইচডি করা উচিত। আমি কোনো একেবারে একটা অন্ধের মতো আমরা চলছিলাম। সো বুয়েট পর্যন্ত মাই জার্নি ওয়াজ ফ্যান্টাস্টিক, বিকজ আমি জানতাম যে আমাকে বুয়েটে কম্পিউটার সায়েন্সে পড়তে গেলে কি কি ব্যাপারে দক্ষতা লাগবে। যেমন আমি জানতাম যে আমার সায়েন্স, ফিজিক্স এগুলোতে ভালো করতে হবে, কেমিস্ট্রি ভালো করছে, আমার কিন্তু একটা সবসময় একটা গাইডলাইন ছিল। বাট এরপরে কিন্তু ইট হ্যাজ বিকাম ব্ল্যাঙ্ক। তো বাংলাদেশে আমি যেটা দেখলাম
বেশিরভাগ মানুষের এই জায়গাটা ছোটবেলা থেকে আরো ব্ল্যাঙ্ক। সো আমি আমার লাইফে আলহামদুলিল্লাহ খুব ছোট একটা জায়গা থেকে উঠে এসেও ভালো করতে পেরেছিলাম, কারণ আমার ওই জায়গাটা অ্যাটলিস্ট ব্ল্যাঙ্ক ছিল না। কিন্তু বেশিরভাগ ছেলেপেলে আমাদের দে আর ফ্যান্টাস্টিক, দে আর অল মেরিটোরিয়াস, বাট এই জিনিসটা তারা জানেই না যে আসলে তার কি করা উচিত, করে সে কোথায় কন্ট্রিবিউট করবে। যেমন আমি যদি উন্নত বিশ্বের একটা বাচ্চা দেখি, তার লাইফে কিন্তু সব ধরনের রোল মডেল আছে। যেমন সে দেখতেছে আচ্ছা নাসাতে যারা চাকরি করে তারা কি করে, তারপরে একজন কেমিস্ট কি করে, একজন ফিজিশিয়ান কি করে, একজন ডাক্তার কি করে, একটা ইঞ্জিনিয়ার কি করে, এবং ওদের প্রত্যেকটা ফিল্ডে তাদের কিন্তু টপ লেভেলের লোকজন আছে। এই কারণে কিন্তু বাচ্চারা প্রথম থেকে বুঝতে পারে যে হু উইল বি মাই রোল মডেল। এই রোল মডেলে কিন্তু প্রফেশনের থেকে ব্যক্তি একটা বড় ভূমিকা পালন করে। আমরা কিন্তু একটা মানুষের মতো হতে চাই, আমরা কিন্তু কোনো প্রফেশন চাই পরে, আমরা একটা মানুষের মতো হতে চাই। যেমন দেখা যাচ্ছে কোভিড-19 আজকে অনেক ডাক্তার খুব ফ্যান্টাস্টিক কাজ করছে। আমি জানি হয়তোবা দেখবেন যে 5 বা 6 বছর একটা বাচ্চা, ও কিন্তু এরকম একজন রোল মডেল বানিয়ে সে মনে করবে বড় হয়ে সে ডাক্তার হবে। ডাক্তার কিন্তু প্রফেশন হতে চায় না, সে কিন্তু ওই বিখ্যাত মানুষটা হতে চায়। সো আমাদের দেশে ক্যারিয়ার প্ল্যানিং এর এই জায়গাটা, ক্যারিয়ার প্ল্যানিং মানে হয় সেটা হচ্ছে যে আমার যে লাইনে স্ট্রেংথ আছে সেই লাইন অনুযায়ী একটা বড় গোলের জন্য নিজেকে তৈরি করা, এটাই হচ্ছে ক্যারিয়ার প্ল্যানিং। এবং যে লক্ষ্যটা আমাকে শুধু আনন্দই দিবে না, সাথে আমার একটা কমার্শিয়ালাইজেশন করে আমার একটা রোজগারের ব্যবস্থাও হবে। তো এই জন্য একটা মডেল আছে, যে মডেলে ক্যারিয়ার প্ল্যানে 3টা জিনিস দেওয়া হয়। একটা হচ্ছে প্যাশন, আর একটা হচ্ছে আপনার মার্কেটেবিলিটি, এবং আরেকটা হচ্ছে ওইটাতে আমি দক্ষতা অর্জন করতে পারি না। তো 3টা জিনিস আমরা যদি একটু নোট করে কেউ 3টা জিনিস, এটা খুব ছোট সিদ্ধ একটা মডেল। একটা হচ্ছে প্যাশনের জায়গা, আমার ভালো লাগার জায়গা। 2 নম্বর হচ্ছে ওইটার কমার্শিয়াল ভ্যালু আছে কিনা। 3 নম্বর হচ্ছে ওই যে প্যাশনটা, ওই প্যাশনে আমি আসলে দক্ষতার লেভেলটা বাড়াতে পারবো কিনা। যেমন ধরেন আমার প্যাশন হচ্ছে ফুটবলার হওয়া, বাট আমি জানি যে আমি ভালো খেলতে পারবো না, তাহলে কিন্তু আমার এই প্যাশন দিয়ে আমি কিন্তু আই ক্যান নট ডু গ্রেট ইন মাই লাইফ। আবার অনেকে দেখেন আছে, দক্ষতাও আছে, কিন্তু ওইটা কোনো মার্কেট নেই, তখন কিন্তু সে কিন্তু ওইটা কমার্শিয়ালাইজেশন করতে পারলো না, তখন কিন্তু সে সরি টু ইউজ দিস ওয়ার্ড না খেয়ে থাকবে। তো না খেয়ে থাকাটা কোনো মানে ভালো কথা না। তো এই 3টা জিনিসে ইম্পর্টেন্স দিই আমরা। একটা হচ্ছে প্যাশন, ওইখানে আমি হাইস্ট লেভেলে দক্ষতা অর্জন করে যেতে পারবো কিনা, আর 3 নাম্বারটা হচ্ছে এটা মার্কেটের অবস্থা কেমন। তো এই 3টা জিনিসকে সামনে রেখে একটা দিকে ধাবিত হওয়াটাই আমি বলবো যে ক্যারিয়ার প্ল্যানিং। এই ক্ষেত্রে আরিফ ভাই, এই যে ক্যারিয়ার প্ল্যানিং ছাড়া আসলে আসলে দেখা যাচ্ছে যে আমরা হয়তো বা মানে মাঝি ছাড়া নৌকা যেভাবে চলে, আমরা চিন্তা করি নৌকা চলিতেছে মাঝি ছাড়া, তো এই ক্ষেত্রে মানে দেখ বিদিক নৌকা বা নৌকা ডুবেও যেতে পারে যে কোনো সময়। তো এই ক্ষেত্রে ক্যারিয়ার প্ল্যানটাকে আমরা ঠিক ওই ক্ষেত্রে মাঝির সাথে তুলনা করতে পারি একটা গন্তব্যে পৌঁছানোর জন্য। এবং এই ক্ষেত্রে আপনি চমৎকারভাবে প্যাশন, তারপর কমার্শিয়াল ভ্যালু এবং এবিলিটি, দক্ষতার বিষয়গুলো তুলে ধরেছেন। এই সামগ্রীগুলো নিয়ে বলা হচ্ছে যে ক্যারিয়ার প্ল্যানিং এর মূল জিস্ট বা বিষয়। এই ক্ষেত্রে ক্যারিয়ার প্ল্যানিং আসলে যদি করা হয় বা না করা হয়, অনেকে দেখা যাচ্ছে যে ছোটবেলা, আমি প্রায় বলি যে আমরা ছোটবেলায় লিখতাম যে বড় হয়ে ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, হ্যাঁ, এবং হাতে গোনা কিছু লোক লিখতো কৃষক হতে চাই, বা অন্য প্রফেশনের কথা দেখা গেছে এভাবে উঠে আসতো না, সবাই ঘুরে ফিরে একই প্রফেশনের কথাই বলতো। যদিও এখন পেশার ক্ষেত্রে বিভিন্ন বৈচিত্রতা এসেছে এবং সেই ক্ষেত্রে ক্যারিয়ার প্ল্যানিং এরও কিন্তু বৈচিত্রতা এসেছে বলে আমি মনে করি। এই ক্ষেত্রে ক্যারিয়ার প্ল্যানিংটা আমাদের একটা স্টুডেন্টের লাইফে কতটুকু গুরুত্বপূর্ণ, এবং ক্যারিয়ার প্ল্যানিংটা আসলে কখন থেকে করা উচিত, কোন লেভেল থেকে করা উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা, এটা খুব সুন্দর প্রশ্ন করেছেন নাইম ভাই। আমি এই জায়গাটায় আমার মধ্যে একটা কনফিউশন ছিল ছোটবেলায়, যে আমাদের ছোটবেলায় শেখানো হয় যে এম ইন লাইফ লেখার, যে বলা হয় যে যত আগে থেকে আমি এম তৈরি করব তত ভালো। বাট ওভার দ্য পিরিয়ড অফ টাইম আমি দেখেছি যে আমি যদি খুব ছোটবেলায় একটা এম তৈরি করি, নেগেটিভ সাইড হচ্ছে আমি অনেক একটা টার্গেট সেট করেছি এবং ওটা আমি অ্যাচিভ করার পরে আমি দেখলাম যে আমি আসলে আরো বড় কিছু করতে পারতাম। উপায়টা আমার খুব ফেভারিট একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব অ্যাডাম গ্রান্ট। উনি প্রফেসর, ওয়ার্ল্ডের সবচেয়ে নামকরা ইউনিভার্সিটি। সো ওনার একটা থিওরি আমার কাছে যে ফিক্স করা উচিত না, ফিক্স করা উচিত হচ্ছে ভ্যালু। সো মানে ভ্যালুটা তৈরি করা উচিত। যেমন ধরেন আমি অনেস্ট থাকবো, বা আমি মানুষকে কষ্ট দিব না, এরকম কিছু ভ্যালু আমি যদি তৈরি করতে পারি 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে
কিছু বেসিক স্কিলস আমার ডেভেলপ করা লাগবে, যেমন আমাকে রাইটিং এ ভালো হতে হবে, আমাকে কথা বলায় ভালো হতে হবে। এই জিনিসগুলো ইরেসপেক্টিভ অফ এনি পার্টিকুলার ক্যারিয়ার আমাকে দক্ষতাটা ডেভেলপ করে আনতে হবে ইন্টারমিডিয়েট পর্যন্ত। তারপরে আমি আমার এইমটাকে ফিক্স করব না, কিন্তু আই উইল বি মানে রেডি টু চেঞ্জ মাই ক্যারিয়ার। আমি ফ্লেক্সিবিলিটি থাকতে হবে আমার লাইফে, মানে আমি ওপেন থাকবো। যেমন আমি ছোটবেলায় স্বপ্ন দেখেছি যে সাপোজ আমি লয়ার হব, বাট আমি ল পড়তে এসে আমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা, এর থেকে মনে হয় আমি যদি সামনে কোম্পানিগুলোতে ল এর অ্যাডভাইজার হই তাহলে ভালো হবে। সো আমার জন্য বিজনেসটা বোঝা দরকার। সো আমি পরে এমবিএ করতে চাই। ইট ইজ পসিবল, আই ক্যান ডু, বিকজ আমি যা করতে চেয়েছি সারা জীবনটাতে স্ট্রিক্ট থাকবো তা না। নতুন থিওরি আসছে, বর্তমানে বলা হচ্ছে যে ইউ হ্যাভ টু হ্যাভ এ প্যাশন। রিসেন্টলি আমি আর্টিকেল পড়েছি, আপনার সাথে শেয়ার করি। সুন্দর পিচাই, যিনি এখন অ্যালফাবেট এবং গুগল দুইটারই সিইও, সুন্দর পিচাই বলছে দুইটা জিনিস ক্যারিয়ারের জন্য। একটা হচ্ছে যে প্যাশন, ইউ মাস্ট হ্যাভ এ প্যাশন। আর দুই নম্বর হচ্ছে যে হ্যাভ দ্য ওপেন মাইন্ড টু হ্যাভ দ্য ফ্লেক্সিবিলিটি। যেমন এক্সাম্পল দিয়েছেন যে উনি প্রথমে যখন ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে উনি প্রথম থেকে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে কাজ করছিলেন। যেমন ওনার কাছে মনে হয়েছিল যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি গট এ হিউজ প্রসপেক্ট এবং তার স্বপ্নটা বাস্তবায়ন করবে। পরে উনি দেখলেন যে না, সেমিকন্ডাক্টর থেকে সে যদি এই যে গুগল ক্রোম মানে গুগলের দিকে উনি আকৃষ্ট হলেন, এবং উনি কিন্তু গুগল ক্রোম প্রজেক্টের একজন বড় কারিগর ছিলেন, এবং জিমেইলটা নিয়ে উনি কাজ করেছেন। সো উনি কিন্তু পরবর্তীতে কিছুটা হলো শিফট করেছেন। সো উনি এটাই বলতে চেয়েছেন যে আমরা ওপেন থাকি। সেই জিনিস আমাদের ক্যারিয়ারে আমি বলবো দুইটা জিনিস, একটা হচ্ছে আগে যে তিনটার সাথে এই দুইটাকে আবার অ্যাড করছি, এটা হচ্ছে প্যাশন প্লাস বি ওপেন। বি ওপেন কনসেপ্টটা কোনটার সাথে মিলছে? ওই যে আমার মার্কেটেবিলিটির সাথে মিলতেছে। আমি যদি দেখি যে আমি যে প্যাশন নিয়ে বড় হয়েছি, আমি যে স্কিল ডেভেলপ করেছি, কারণে রাইট নাও মেবি ইট ইজ নট অলসো। সো এই ওপেননেসটা আমার এই মধ্যে থাকতে ক্ষেত্রে পারলে আরিফ ভাই, ক্যারিয়ার প্ল্যানিংটা কি আসলে স্কুল লেভেল থেকে হওয়া উচিত, নাকি একটা সার্টেন এজ থাকা উচিত ক্যারিয়ার প্ল্যানিং এর জন্য? আমি মনে করি সার্টেন এজ নাই ভাই। কারণ হয় কি, ছোটবেলায় বাচ্চারা এতটা কিন্তু বুঝবে না। ছোটবেলায় তার বড় হওয়া উচিত, তার ভ্যালু নিয়ে কাজ করা উচিত, তার সেলফ অ্যাওয়ারনেসটা নিয়ে কাজ করা উচিত, আর স্কিল ডেভেলপমেন্ট। আমি যেটা বললাম যে বেসিক কিছু স্কিল ডেভেলপ আমার লাগবেই, যেমন কমিউনিকেশন, রাইটিং স্কিল, নেটওয়ার্কিং, এইগুলো আমরা শেখা উচিত। আর ক্যারিয়ার ডেভেলপ আমার মনে হয় ক্লাস 9 এর পরে কেন জানি আমার মতে, আমাকে যদি কেউ বলে, আমি বলবো ক্লাস 9 থেকে তুমি চিন্তা করো। আমার বাচ্চারা যারা দেখছে বলবো যে 9 থেকে তুমি চিন্তা করো যে ওকে আস্ক ফর ক্লারিফিকেশন, কারো কাছে জিজ্ঞেস করি আমরা। জি 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 জি। তো ধন্যবাদ আরিফ ভাই, আপনার কাছে আবার আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ফিরে আসব। আমরা এখন আবার আমি ফিরে যেতে চাচ্ছি আমাদের ফরিদ ভাইয়ের কাছে। ফরিদ ভাই, আমরা আরিফ ভাইয়ের কাছ থেকে ইন জেনারেল জানলাম যে ক্যারিয়ার প্ল্যানিংটা কি, এবং ক্যারিয়ার প্ল্যানিংটা না হলে কি ধরনের প্রবলেম ক্রিয়েট হতে পারে, এছাড়া কোন লেভেল থেকে আসলে ক্যারিয়ার প্ল্যানিংটা করলে ভালো ফলাফল আসতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের যে আজকের টপিক আছে ল এজ এ ক্যারিয়ার অপশন, এটা একটা অংশ। আপনি একজন ল স্টুডেন্ট ছিলেন এক সময়, এবং আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, ল গ্রাজুয়েট হয়েছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে। তো এই ক্ষেত্রে অনেকেই বলতে শুনি যে ল পড়লে ক্যারিয়ার মানে সীমিত হয়ে যায়, মানে তার স্কোপটা খুব কম। তো এই ক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আইন পড়ে কি ক্যারিয়ারের ক্ষেত্রে কোন ধরনের মানে আইনের ক্ষেত্রটা, মানে চাকরির ক্ষেত্রে বা প্রফেশনের ক্ষেত্রটা কি সীমিত হয়ে যায় কিনা যদি ল পড়া হয়? ধন্যবাদ নাইম ভাই, যে প্রশ্নটা করেছেন খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। আর বর্তমানে 2007 সালের 1 নভেম্বর বিচার বিভাগ পৃথক হয়ে যাওয়ার কারণে এই প্রশ্নটা আরো বড় হয়ে উঠেছে। কারণ 2007 আমি এই আপনার প্রশ্নটাকে দুটো ভাগে যদি ভাগ করি, 2007 পূর্ব এবং 2007 পরবর্তী, তাহলে আমাদের ল স্টুডেন্টদের ক্যারিয়ার প্ল্যানিং এর ক্ষেত্রে আসলে ল পড়াটা কতটা যৌক্তিক তা স্পষ্ট হয়ে যাবে। 2007-এর আগে আমরা যারা ল পড়েছি বা যারা আমার সিনিয়র ল পড়েছেন, তাদের কাছে ল পড়ার মিনিং ছিল একরকম। আর 2007-এর সময় থেকে যারা ল পড়েছে, মানে আমার সময় থেকে যারা ল আমরা পড়া শুরু করেছি, এখনো পর্যন্ত যারা পড়ছেন, তাদের কাছে ল পড়ার মিনিং আর এক রকম। এর কারণ হচ্ছে 2007-এর আগে যখন বিচার বিভাগ আলাদা ছিল না, সেই প্রেক্ষাপটে মানুষ লকে ক্যারিয়ার হিসেবে নিতে দ্বিধান্বিত থাকতেন। কারণ আমরা কমন পিপলরা অনুভব করতাম
ল পড়লে শুধুমাত্র ব্যারিস্টার, উকিল আর জাজ ছাড়া আর কোনো কিছু হওয়া যায় না। এবং এ কারণে আপনারা জেনে থাকবেন যে ঢাকা ইউনিভার্সিটিতে 2007-এর আগে ল কিন্তু প্রথম দিককার সাবজেক্ট ছিল না, খ ইউনিট থেকে ছিল ইকোনমিক্স অথবা ইংরেজি। যার ফলে লকে 2007-এর আগের সময়ের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, তাহলে সেই জায়গা থেকে আমরা বলবো যে ল অ্যাজ এ ক্যারিয়ার ওয়াজ নট এ ফ্রুটফুল অ্যান্ড লাক্রেটিভ অপশন ফর কমন পিপল অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স অফ দ্য চাইল্ড। তো যখন আমরা 2007-এর এই সিনারিও দেখলাম যে বিচার বিভাগ আলাদা হয়ে গেল এবং বিচারক হতে পারছে শুধুমাত্র লতে পড়া স্টুডেন্টরাই, অথবা অ্যাডভোকেট হতে পারছে শুধু লতে পড়া স্টুডেন্টরাই, অথবা কোনো কোম্পানির লিগাল অ্যাডভাইজার হচ্ছে শুধুমাত্র লতে পড়া স্টুডেন্টরাই, তখন থেকে মানুষের মননে ল পড়ার পরে ক্যারিয়ার হিসেবে নেওয়া এবং বিভিন্ন সেক্টরকে মানুষ খুঁজে খুঁজে ফিরতে শুরু করে। শুধু তাই না, আলটিমেটলি সরকারি প্রচেষ্টা এবং ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের বিভিন্ন রকমের পরিবর্তন এবং পরিবর্তনের ফলে আসলে ল ক্যারিয়ার এখন জাইগান্টিক হয়ে গেছে। আমরা এখন বলতে পারি এরকম, ল পড়লে তুমি কি হতে পারবে না, ল পড়লে তুমি সবই হতে পারবে, শুধু যারা ল পড়েনি তারাই কেবল সব হতে পারবে না। এরকম একটা প্রেক্ষাপট থেকে যদি আমরা স্কোপ চিন্তা করি, যে স্কোপ অফ ক্যারিয়ার অ্যাজ এ ল অপশন, আমরা কি বলতে পারি, আমরা সেই জায়গা থেকে চিন্তা করতে পারি ল পড়ে এখন কি কি হওয়া যায়। যদি এই জায়গাটা আমরা আসি, সেই প্রশ্নটার হয়তো পরে আমি উত্তর দিব। তার আগে আমি এই কমন পিপলের যে সাধারণ ধারণা যে ছিল, মানুষ মানুষ মনে করতো যে ল পড়লে শুধুমাত্র গুটি কয়েক প্রফেশনে যাওয়া যায়, এই ধারণার সাথে আমি স্ট্রংলি ডিসএগ্রি করি। এবং আলটিমেটলি আমি যদি আরো লিবারালি চিন্তা করি, তাহলে প্রি ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ এবং পোস্ট ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ, এই দুটো ক্ষেত্রকে যদি আমি আবার চিন্তা করি, তাহলে লকে ক্যারিয়ার হিসেবে নেওয়ার ক্ষেত্রে মানুষের প্রবণতায় কতটা ইফেক্ট পড়েছে তা আরো পরিষ্কার হবে। দেখেন, 1940-এর দশকে, 1950-এর দশকে, 1960-এর দশকে আমরা যারা উপমহাদেশের জাদরেল অ্যাডভোকেট হিসেবে চিনি, যেমন শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এইসব লিজেন্ড, যাদেরকে আমরা ছেলে মেয়েদেরকে নাম শুনিয়ে দেশমাতৃকার কথা বলি, দেশপ্রেমের কথা বলি, রাজনীতির কথা বলি, ক্যারিয়ারের কথা বলি, সেই সাথে আরো আছে যেমন তাজউদ্দিন, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, তিনিও লতে পড়ালেখা করেছেন। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও লতে পড়ালেখা করেছেন। এবং 50-এর দশকে লতে পড়াটা যেন একটা ফ্যাশন হয়েছিল, কারণ ল ক্যারিয়ারটাকে এত সম্মানের সাথে মানুষ দেখতো যে শুধুমাত্র গুটি কয়েক খাত থাকা সত্ত্বেও ল ক্যারিয়ারকে সবাই পছন্দ করত। কিন্তু এখানে একটা ব্যাপার ছিল, ইগালিটারিয়ান মানুষের জন্য ল পড়ার তখন সুযোগ ছিল না, কারণ ল পড়ার জন্য যে ব্যাকগ্রাউন্ড দরকার, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, সেটা ম্যাক্সিমাম মানুষের ছিল না। বাট 1972 সালের পরে যখন আমরা সংবিধান পেলাম, একটা সুপ্রিম কোর্ট পেলাম, সেই সুপ্রিম কোর্টে প্রথমে আপিল বিভাগ ছিল না, শুধু হাইকোর্ট বিভাগ ছিল। যাই হোক, আমরা আপিল বিভাগ পেলাম, হাইকোর্ট বিভাগ পেলাম, এভাবে আমরা অধস্তন আদালত পেলাম অনেকগুলো। এবং 80-র দশকে অনেকগুলো কোর্ট তৈরি হলো, যেমন 1985 সালে পারিবারিক আদালত তৈরি হলো, 1995 সালের দিকে তৈরি হলো এনভায়রনমেন্ট কোর্ট, যেটা আইন হয়েছে 2000 সালের দিকে। এভাবে গ্রাজুয়ালি বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপ এবং রাষ্ট্র ব্যবস্থার যারা সাথে জড়িত তাদের চিন্তায় পরিবর্তন এবং ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এর কথা যদি বলি, সেখানে সেই প্রেক্ষাপট থেকেও। এবং আরেকটা বিষয় বলা দরকার, হিউম্যান রাইটস এর যে ডিসকোর্সটা বাংলাদেশে 1990-এর দশক থেকে সব থেকে বেশি আলোচিত হয়েছে এবং গবেষণা হয়েছে, যা আমরা দেশের বিভিন্ন জার্নাল, যেমন ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন পার্ট এফের জার্নাল যদি আমরা পর্যবেক্ষণ করি, সেখানে হিউম্যান রাইটস নিয়ে প্রচুর গবেষণা হয়েছে 1990-এর দশকে। তাহলে সেই প্রেক্ষাপট থেকে আমরা যদি চিন্তা করি লকে, তাহলে 2007-এর আগেও ল নিয়ে মানুষ ক্যারিয়ার হিসেবে চিন্তা করতো। শিক্ষকতা ছিল, অ্যাডভোকেসি ছিল, ব্যারিস্টারি ছিল, এবং বিভিন্ন সেক্টরে লিগাল অ্যাডভাইজার বা ল অফিসার হিসেবে মানুষ যোগ দিতে পারতেন। আর 2007-এর পরে আমরা
এটা এখন এক বাক্যে সবাই স্বীকার করবেন, এবং বাস্তবতা দেখে আমরা বলতে চাই যে লয়ের স্কোপ, যেটা আহ, আমরা মেইন স্ট্রিম ধারণায় ছিলাম যে লয়ের স্কোপ কম হয়ে গেছে বা লয়ের স্কোপ কম, এই ধারণা বর্তমানে একেবারেই নেই এবং থাকা উচিত নয়। আমি সবাইকে, দর্শকদের জ্ঞাতার্থে বলতে চাই, যারা শুনছেন আমাকে অথবা যারা পরে শুনবেন, যে এই স্কোপ কম এই ব্যাপারটার সাথে আমি স্ট্রংলি ডিসএগ্রি করি। আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে ফরিদ ভাই একজন জানতে চেয়েছে যে ল পড়ে কোন কোন সেক্টরে কাজ করা যায়, আপনি যদি একটু সংক্ষেপে বলেন যে মানে ল পড়াশোনা করে কোন কোন সেক্টরে কাজ করতে পারবে, স্পেসিফিক জানতে চাচ্ছিল। আসলে দর্শকের প্রশ্নটা যত সংক্ষিপ্ত, এই জি উত্তরটা হবে তার থেকে কয়েকশো গুণ বড়। জি সে কারণে সংক্ষেপে দেখুন, যদি এক জি সেন্টেন্সে বলতে চাই, তাহলে জি আমার উল্টো প্রশ্ন আসে, আপনি কি হতে চান ল পড়ে? সেটাই হতে পারবে। আচ্ছা ঠিক আছে। তো এই ধন্যবাদ। ক্ষেত্রে থ্যাংক ইউ ফরিদ ভাই। এই ক্ষেত্রে আরিফ ভাই আপনার কাছে আবার ফিরে আসছি। আহ, একজন পাঠিয়েছে কোশ্চেন জি আরিফ ভাইয়ের কাছে, বললো যে স্যার কেরিয়ার প্ল্যান না করলে কোনো সমস্যা হবে কিনা, মানে জানতে চাচ্ছে কেরিয়ার প্ল্যান যদি কোনো স্টুডেন্ট না করে কোনো সমস্যা হবে কিনা। এটা এই বিশাল ক্ষেত্রে বড় সমস্যা হবে, কারণ আমরা বর্তমানে যে নতুন একটা কনসেপ্ট, এটা খুব জি রিসেন্টলি এভলভ হয়েছে, যেটাকে আমরা অনেক সময় বলা হচ্ছে এনএলপি, যে লাইক whatever we do that comes from there. So আমি যদি ক্যারিয়ার প্ল্যান না করি, খুব নর্মাল যদি আমি বলি যে আমাদের মস্তিষ্কটা আমি ইউজ করছি কম, মানে ব্যাপারটা খুব সিম্পল। আমার যে মস্তিষ্ক, এটা খুব একটা বিশাল সম্ভাবনার জায়গা, এটাকে আমি কি কাজে লাগাচ্ছি কিনা। সো আমি যত বেশি অ্যাক্টিভ থাকবো তত বেশি কাজে লাগাচ্ছি। সো ক্যারিয়ার প্ল্যান নাই মানে আমি খুব প্যাসিভ লাইফ লিড করছি। তার মানে এখানে একটা বক্তব্য আছে যে ইফ ইউ ডোন্ট নো ওয়্যার টু গো, এনি রোড উইল টেক ইউ দেয়ার। সো তখন হয়ে যাবে কি, আমার লাইফটা হয়ে যাবে একটা মোটামুটি ধরেন প্যাসিভ এবং প্যারাসাইট বলা যায়। তখন যে যা খুশি আমাকে দিয়ে করাবে। অনেক সময় মাঝে মাঝে আমরা জোকস করে বলি যে তোমার যদি নিজের কোনো গোল না থাকে, তাহলে কোনো এন্টারপ্রেনিয়র তার গোলটা ফুলফিল করার জন্য তোমাকে টাকা দিয়ে কাজ করাবে। সো ক্যারিয়ার না থাকাটা এর থেকেও আরো খারাপ, বিকজ একটা পর্যায়ে যায় কিন্তু আই উইল বিকাম ফ্রাস্ট্রেটেড, বিকজ বলা হচ্ছে যে বর্তমানে আমরা যে ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যবহার করাই, সেটা হচ্ছে জি মানুষের একটা ব্রেনের অংশ আছে, সেটাকে আমরা বলছি হচ্ছে প্রাইমেট ব্রেন জি বা নিওকর্টেক্স। এই নিওকর্টেক্স একটা যে তো বড় কিছু করতে পারলাম না। হ্যালো, শুনতে পাচ্ছেন আরিফ? আরিফ আরিফ ভাই, হ্যালো? হ্যাঁ ফরিদ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, ফরিদ ভাই আমি শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছেন? হ্যাঁ জি জি জি। ইন্টারনেট সংযোগে মতো আরিফ ভাইয়ের ইন্টারনেটের সংযোগে সমস্যা হয়েছে। তো যেটা আমাদের আরিফ ভাই বলছিলেন যে আসলে ক্যারিয়ার প্ল্যানিং যদি নাই থাকে তাহলে সে তার গন্তব্যহীন ভাবে রাস্তা চলবে এবং তাকে দিয়ে যে কোনো কাজ করানো যেতে পারে এবং ডিরেইলড হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, ডিরেইলড হওয়ার সম্ভাবনা আছে এবং আহ, আহ, এই ক্ষেত্রে অবশ্যই স্পেসিফিক একটা ক্যারিয়ার প্ল্যানিং থাকতে হবে প্রত্যেকটা মানুষের। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে আরিফ ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো আরিফ ভাই শুনতে পাচ্ছেন? জি জি জি, আমি শুনতে পাচ্ছি। আমি সরি, জি জি। আমি আজকে খুব আপনার ভালো একটা শো, হুম। বাট আমি আমার কারণে হ্যাঁ, অনেকেই একটু প্রবলেম ফেস করছে। সো আই এম না না রিয়েলি না ঠিক আছে, মানে ফিলিং না সরি না ফর ঠিক দ্যাট। আছে ঠিক আছে আরিফ ভাই, এটা হতেই পারে হতেই পারে। আমি যেটা জি বলছিলাম সেটা হচ্ছে কি, নাইম ভাই, যদি আমার ক্যারিয়ার প্ল্যান না থাকে, তাহলে তো একটা পর্যায়ে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাব। আই মাস্ট হ্যাভ এ ক্যারিয়ার প্ল্যান, বিকজ আই হ্যাভ টু ডিজাইন আমার লাইফের একটা বড় ছোট। কারণ জি ক্যারিয়ার বলতে আমি কি বোঝাচ্ছি যে আমি আই উইল স্টার্ট ওয়ার্কিং, একটা পর্যায়ে রিটায়ারমেন্টে যাব। এক্স্যাক্টলি। সো এই ইস্যুটা, আচ্ছা সো এই সময় এটা একটা লাইফের একটা বড় সময় কিন্তু আমার ক্যারিয়ার। সো এই ক্যারিয়ারটা যদি আমি প্ল্যানিং ছাড়া কাটাই, এক্স্যাক্টলি তাহলে তো আমার এটা একটা হতাশাজনক লাইফে পরিণত হবে। এক্স্যাক্টলি। তো এই ক্ষেত্রে আপনাকে যদি আরিফ ভাই বলতে বলা হয় ক্যারিয়ার প্ল্যানিং এর যে অ্যাক্টিভিটিস গুলো, কার্যক্রমগুলো কি অবস্থায় আসলে আছে, আমরা কোথায় আছি আসলে, উন্নত দেশগুলো ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে কি করছে আর আমরাই বা কি করছি ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে, এই বিষয়ে যদি আপনাকে বলতে বলা হয় তাহলে একটু। আহ আমাদের দেশে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের দেশে না, মানে
the thing is very uncertain and which is very unfortunate. আমাদের দেশে আজকে আমরা বলছি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের উপর বাস করছি, 65% আমাদের তরুণ, কিন্তু এটার বেনিফিট নেওয়ার জন্য যে ধরনের কার্যক্রম সেটা আমরা আসলে ওইভাবে দেখছি না আনফরচুনেটলি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রচন্ড একজন ভালো লিডার এবং উনি চান, কিন্তু কেন জানি না কোনো কোনো জায়গা থেকে ওইভাবে সমন্বয় হয়তো হয়নি, কিন্তু বাংলাদেশে এই জিনিসটা আমরা এখনো পর্যন্ত করতে পারি। তবে এটা কিন্তু আমাদের একেবারে শুরু থেকেই সমস্যা, মানে আমরা এখনো পর্যন্ত জানি না যে আমরা একজনের কোথায় যাবে। মানে ধরো উন্নত বিশ্বে কি আছে যে আমি জানি যে আমি কোন পর্যন্ত পড়ালেখা করলে আমার কোন পর্যন্ত যেতে পারবো, কিন্তু এই ম্যাপিংটা আমাদের দেশে মিসিং আছে। এই জিনিসটা আমাদের দেশে কিন্তু মিসিং আছে। যদিও হ্যাঁ উন্নত বিশ্বেও ব্যাপারটা ঘটে, উন্নত বিশ্বেও আপনার সব সময় যে ভালো মানে ভালো ক্যারিয়ার করলেই যে আমি লাইফে ভালো সাকসেসফুল হবো। যেমন রিসেন্টলি একটা ঘটনা এসেছে ইন্ডিয়াতে, সেটা হচ্ছে ইন্ডিয়ার একজন এক্সপ্যাট্রিয়েট, সে খুব ভালো রেজাল্ট করে আমেরিকা চলে গিয়েছিল এন্ড হি ওয়াজ ডুইং এ ফ্যান্টাস্টিক জব, কিন্তু এই যে কোভিড-19 এর কারণে তার জব চলে যাওয়াতে হি বিকাম সো ফ্রাস্ট্রেটেড, কারণ সে অনেক বেশি ডেট নিয়ে তার একটা বাড়ি কিনেছিল, পরে সে আত্মহত্যা করেছে তার ওয়াইফ সহ। সো এই ধরনের কেস আছে, কিন্তু কিন্তু আমার কাছে মনে হয় কেন জানি উন্নত বিশ্বের সার্টেনটি অনেক বেশি আমাদের দেশের তুলনায়। তো এই কারণে আমি বাংলাদেশের তরুণদেরকে বলবো তাদের থেকে আমি মনে করি আমাদের যারা নীতি নির্ধারকের কাছে বাইরের মধ্যে আমরাও পড়ি, আমাদের ব্যর্থতাটাই আমি বেশি মনে করি, যে আমাদের দেশে আমরা এখনো সেই ধরনের সলিড একটা ক্যারিয়ার ওরিয়েন্টেড লাইফের ব্যবস্থাটা করতে পারে নাই। আপনি দেখেন প্রত্যেক বছর আমাদের কত সংখ্যক শিক্ষিত লোক কর্মক্ষমতা সম্পন্ন লোক যুক্ত হচ্ছে, আর কত পার্সেন্ট চাকরি তৈরি হচ্ছে। আপনি যদি তাহলে এটা কিন্তু খুবই নৈরাশ্যজনক। তার মানে দেখেন আজকে একটা পোস্টের জন্য হয়তো 100 জন অ্যাপ্লাই করছে, সো এখানে আমি কি করতে পারি? সো ভেরি ডিফিকাল্ট। বাট তারপরে আমি মনে করি যে কোভিড-19 আমাদের একটা জায়গাটা খুলে দিয়েছে, সেটা হচ্ছে যে ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানিগুলো এখন সবাই রিমোট বা হোম অফিসে চলে যাচ্ছে। এইটা কিন্তু আমি মনে করি বাংলাদেশের তরুণদের জন্য একটা হিউজ অপরচুনিটি। এখন আর তার আনসার্টেন নাই, সে এখন চিন্তা করতে পারে যে সে যদি ভালো স্কিল ডেভেলপ করতে পারে সে ইন্টারন্যাশনাল কোন অর্গানাইজেশনে চাকরি পাবে। এই ক্ষেত্রে আরিফ ভাই একজন বলেছে যে বাংলাদেশ তো অনেক গ্রামে বসবাস করে, বাংলাদেশের যে এখনকার অর্থনৈতিক সামাজিক অবস্থা একটা বিশাল অংশ গ্রামে বসবাস করে। তো এই ক্ষেত্রে যারা গ্রামে বসবাস করে তাদের ক্ষেত্রে ক্যারিয়ার প্ল্যানিংটা কিভাবে সম্ভব? কারণ শহরে যারা থাকে তারা হয়তো বা ক্যারিয়ার প্ল্যানিং এর ক্ষেত্রে অনেক ধরনের সুযোগ সুবিধা বা মানে সুফলটা পায়, অনেক বিষয় আছে এখানে। গ্রামের লোকদের ক্যারিয়ার প্ল্যানিং এ কি অন্তর্ভুক্ত করা সম্ভব? আদৌ কি সম্ভব? এক্ষেত্রে আমি বলবো যে আপনার খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার, কারণ আমাদের দেশে যেটা স্ট্র্যাটেজিটা আমরা ফলো করি সেটা হচ্ছে আমরা সবার মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে আমাদের লাইফে কিছু একটা ভালো পড়ালেখা করলে আমরা সবচেয়ে উন্নত জায়গায় থাকার চেষ্টা করি, কিন্তু আমরা নিজেদের মাথা দিয়ে আরেকটা অনুন্নত জায়গাতে উন্নত করার এই স্বপ্নটা দেখি না। যেমন দেখেন আমি যদি ব্র্যাকের স্যার আবেদের কথা বলি, স্যার আবেদ কিন্তু উনি শেভরনে চাকরি করতেন স্বাধীনতা যুদ্ধের পরে, কিন্তু উনি কিন্তু চিন্তা করেছেন যে একটা স্বপ্ন দেখেছে যে বাংলাদেশে একটা পরিবর্তন আনবে, এবং এর ফলে কি পেলাম আমরা? সারা পৃথিবীতে সবচেয়ে বড় এনজিও বাংলাদেশের, গর্বের ব্যাপার না? তো আপনি দেখেন যারা গ্রামে থাকে, আমি মনে করি গ্রাম বলে তেমন কিছু না, এখন কিন্তু বড় বড় অর্গানাইজেশন গুলো তারা কিন্তু ম্যাসিভলি চলে গেছে। সো আমি যদি গ্রামে থাকতেও হয়, ইফ আই ক্যান ডেভেলপ মাই স্কিল বেটার ইন এ বেটার ওয়ে, আমি দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে এই ধরনের বড় কোম্পানিতেও আমি চাকরিতে যুক্ত হতে পারি, 2 নাম্বার আমি তাদের জন্য সাপ্লায়ার হতে পারি। সো আই ক্যান বিল্ড আপ এ কোম্পানি and I can try to provide them any sort of services. I can develop agro-based farm. Okay. তারা প্রচন্ড সাপোর্ট আমি দেখছি। গভর্নর আতিউর রহমান স্যার কিন্তু বাংলাদেশ ব্যাংকের ভূমিকাটাকে খুব সম্প্রসারিত করে দিয়ে গিয়েছেন, সো যেটাকে উনি বলতেন ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। সো এইটার কিন্তু সুবিধাটা আমাদের যারা গ্রামে থাকছেন তারা নিতে পারে আমি মনে করি। সো দে হ্যাভ টু কাম আপ উইথ এ ডিফারেন্ট লেভেল অফ স্ট্র্যাটেজি। ওকে আরিফ ভাই, একটু পরে আবার আপনার কাছে আমরা ফিরে আসব। এখন আমরা ফিরে যাচ্ছি ফরিদ ভাই আপনার কাছে। অনেকেই আমরা যদি একটু স্বাধীনতার পর বা আমরা যদি 80-র দশক থেকে দেখি বা তার একটু 70 বা 80-র দশক থেকে দেখি, যারাই আইন পড়তো বা আইন পড়ে তাদেরই কিন্তু তখনকার সময় থেকে দেখা গেছে এক ধরনের একটা স্বপ্ন বা ইচ্ছা ছিল যে তারা ল পড়ে তারা কি হবে,
হয় জাজ হবে, বিচারক হবে, অথবা আইনজীবী হবে বা লয়ার হবে। এটা কিন্তু আমার মনে হয় এখনো ম্যাক্সিমাম ল গ্রাজুয়েটদের একটা স্বপ্ন থাকে, বিদ্যমান এখনো আছে। তো এই ক্ষেত্রে আপনি যেহেতু একসময় ল স্টুডেন্ট ছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে বা পাবলিক ইউনিভার্সিটিতে, তো সেই ক্ষেত্রে আমাদের পাবলিক ইউনিভার্সিটি গুলো, এবং আমি এতটুকু আর একটা বিষয় আপনাকে বলতে চাই, আপনি তো আমি যতটুকু জানি যে একসময় একটি প্রাইভেট ইউনিভার্সিটিতেও শিক্ষকতা করেছেন কিছুদিন। তো সেই ক্ষেত্রে আপনার কাছে যদি বলতে বলা হয় যে আমাদের ইউনিভার্সিটি গুলোতে আসলে কেরিয়ার প্ল্যানিং বা আমাদের ল গ্রাজুয়েটদের বা ল যারা অধ্যয়নরত আছে তাদের কেরিয়ার প্ল্যানিং নিয়ে কি ধরনের অ্যাক্টিভিটিস গুলো আপনি নিজে দেখেছেন বা আপনি অনুভব করছেন যে এই বিষয়গুলো আরো হতে পারতো বা হওয়া উচিত ছিল? দেখুন, বাংলাদেশে আমি আগেই বলেছি যে বাংলাদেশে বর্তমানে 110টার উপরে প্রাইভেট ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়েছে। আবার পাবলিক ইউনিভার্সিটির সংখ্যাও 42-এর বেশি। এভাবে আমাদের যে গোল আছে, বর্তমান সরকারের যে ভিশন 2021, 2041, এই 2041-এর মধ্যে গোলের মধ্যে একটা গোল হচ্ছে প্রত্যেকটা জেলায় একটা করে পাবলিক ইউনিভার্সিটি হবে, একটা করে সরকারি মেডিকেল কলেজ হবে। এভাবে আমরা শুনে থাকি, বা আমাদের সরকারের যে প্ল্যান, সেই প্ল্যানের মধ্যে বিষয়গুলো আমরা বিভিন্নভাবে জেনে থাকি। এই যে প্ল্যানগুলো, এই প্ল্যানগুলোর প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি যে একটা ইনস্টিটিউশন তৈরি করা হলো যেটার নাম হচ্ছে ইউনিভার্সিটি, যেখানে ইউনিভার্সিটি শব্দের সাথে জড়িত আমাদের ইউনিভার্স, এবং যে প্রেক্ষাপটে আমরা লেখাপড়া করি, যে ডিসকোর্স নিয়ে লেখাপড়া করি, সেটা হতে পারে ল, হতে পারে সায়েন্স, হতে পারে কমার্স, হতে পারে অন্যান্য সাবজেক্ট। এই যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমরা যদি চিন্তা করি আসলে ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের একটা সিনারিও কেমন হওয়া উচিত, যদি এই জায়গা থেকে আমরা চিন্তা করি, তাহলে যেটা আমাদের বলতে হবে যে বাংলাদেশের ম্যাক্সিমাম পাবলিক ইউনিভার্সিটি এবং তার থেকেও ম্যাক্সিমাম প্রাইভেট ইউনিভার্সিটিতে সেই মেকানিজমগুলো নেই। আমি প্রায় 4 বছরের অধিক সময় প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়িয়েছি, এবং আমাদেরকে বিভিন্ন রকমের কনস্ট্রেন্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে, এবং এই একই কনস্ট্রেন্টের মধ্য দিয়ে বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি গুলো যাচ্ছে। যেমন ধরুন, একটা এক্সাম্পল দেই, বাংলাদেশে কয়টা ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের দ্বারা পরিচালিত জার্নাল আছে, ল ক্যারিয়ার ক্লাব আছে। ল ক্যারিয়ার ক্লাব আমরা জেনে থাকি যে অনেক ইউনিভার্সিটিতে ক্যারিয়ার ক্লাব নামে একটা ক্লাব আছে, কিন্তু বাংলাদেশের যে ইউনিভার্সিটিগুলো আছে পাবলিক প্রাইভেট সবগুলো মিলে যদি আমরা বলি ল ক্যারিয়ার ক্লাব নামে ক্লাব কয়টা আছে, যেখানে একজন টিচার থাকবেন, অ্যাডভাইজার একজন টিচার থাকবেন সেখানকার সব দায়িত্বে। দেখবেন যে আমার জানা মতে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ল ক্যারিয়ার ক্লাব আছে, আর এছাড়া কোনো কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে হয়তো এখন হয়েছে কালের বিবর্তন এবং সময়ের প্রয়োজন। এছাড়া আমরা যদি বলি যে একটা এক্সহস্টিভ লাইব্রেরি লয়ের ছাত্রদের জন্য, এবং এটাও আপনি জেনে থাকবেন যে লয়ের স্টুডেন্টদের জন্য যে বইপত্রগুলো আমরা বাংলাদেশে পড়াচ্ছিলাম, আমি টিচার হিসেবে, এবং আমরা পড়ে থাকি, আমি এখন জাজ হিসেবে পড়ছি, ম্যাক্সিমামটাই কিন্তু বাংলাদেশি লেখকের নয়। কারণ হচ্ছে বাংলাদেশে এই লেখক সমাজ, লয়ের লেখক সমাজ তৈরি হয়ে উঠতে পারেনি। এর হয়তো অনেকগুলো কারণ থাকতে পারে, সেদিকে আমি যাব না। শুধু আমার যে ফিচার্স গুলো আমি পেয়েছি ডিউরিং মাই টিচারশিপ অ্যান্ড ডিউরিং মাই জাজশিপ অ্যাট প্রেজেন্ট, যে ইভেন ইউনিভার্সিটিগুলোতে রিসার্চ করার মতো যে ক্যাপাসিটি, রিসার্চ করার মতো যে সুযোগ, সেই সুযোগগুলো কম। আমাদেরকে যেটা করতে হতো রিসার্চ করার জন্য, আমরা হয়তো বিভিন্ন দেশের জার্নাল অনলাইনে পেমেন্ট দিয়ে কিনে নিচ্ছি আর্টিকেলগুলো, অথবা আমরা অলস হয়ে যাচ্ছি। কারণ হচ্ছে আমাদের যখন ইনসেন্টিভ নেই রিসার্চ করার জন্য, আমাদের কোনো ফান্ড নেই, প্রজেক্ট নেই, সরকারের কোনো প্ল্যান নেই, শুধুমাত্র প্রাইভেট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতাদেরকে সরকার, এনজিও বা ইউজিসি বারবার বলছে ইউনিভার্সিটিগুলোতে গবেষণা বাড়াতে হবে, ইউনিভার্সিটিগুলোতে শিক্ষার মান বাড়াতে হবে। সেখানে আমাদের বাস্তবতার মধ্যে যেতে হচ্ছে যে আমরা এই বাস্তবতার মধ্যে দিয়ে যাচ্ছি যে ইউনিভার্সিটিগুলো একা কুলিয়ে উঠতে পারছে না, এবং আলটিমেটলি পারেও না। আর সে কারণে আমাদেরকে ম্যাক্সিমাম সময়ে গতানুগতিক
পাঠ্যপুস্তকের উপর ভিত্তি করে পড়ালেখা করাতে হচ্ছে। ফরিদ ছেলে ভাই একটু মেয়েরা থামিয়ে দিচ্ছি, ফরিদ ভাই আপনাকে একটু থামিয়ে দিচ্ছি, একটি কোশ্চেন আছে। আচ্ছা, আরিফ ভাই শুনতে পাচ্ছেন? আরিফ ভাই শুনতে পাচ্ছেন? আরিফ ভাই শুনতে পাচ্ছেন? আপনার জন্য একটা কোশ্চেন, আরিফ ভাইয়ের জন্য একটা কোশ্চেন আছে। আরিফ ভাইয়ের জন্য একটা কোশ্চেন। আরিফ ভাই শুনতে পাচ্ছেন? একটি কোশ্চেন আপনার জন্য। মনে হয় এখন আমরা সংযোগ পাচ্ছি না। আচ্ছা, এই নাইম ভাই কি ক্ষেত্রে আমাকে আরিফ, শুনতে পাচ্ছেন? জি 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 শুনতে পাচ্ছি, আপনাকে শুনতে পাচ্ছি। আরিফ ভাই মনে হয় শুনতে চাইলে পাচ্ছে আমি না। কিছুটা দিই, আমি আচ্ছা উত্তরটা তাহলে দিই। কি আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমি দিই, থ্যাংক ইউ প্লিজ। ভেরি মাচ। হ্যাঁ প্রশ্নকর্তাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। খুবই টাইম রিপিটিং প্রশ্ন। আমি কয়েকটা এক্সাম্পল দিলেই এই প্রশ্নের সহজ উত্তর পাওয়া যাবে। যেমন একজন শিক্ষার্থী ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছে, পরে ল ডিপার্টমেন্টে পড়েছে, পরে সে ইউএনডিপিতে প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছে, এরপরে সে ইউনিসেফে কাজ করছে। এরকম আরো কিছু প্রতিষ্ঠান আছে, যেমন ইউএসএআইডি আমরা বলে থাকি। তাদের জাস্টিস ডিপার্টমেন্টের একটা প্রোগ্রাম হচ্ছে জাস্টিস ফর অল প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামের যারা কোঅর্ডিনেটর হচ্ছে, যারা রিসার্চ ফেলো হচ্ছে, তারা কিন্তু বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো থেকে বিশেষ করে হিউম্যান রাইটসের উপরে, দেন লয়ের উপরে পড়ালেখা করেছে। এবং সে কারণে আমরা এই প্রশ্নের একটা সহজ এবং সংক্ষিপ্ত উত্তর দিতে পারি যে ল পড়ে বাংলাদেশ থেকেও আন্তর্জাতিক বিশ্বে কাজের সুযোগ আছে, এবং ঘরে বসেও সেসব প্রতিষ্ঠানের সাথে স্মার্টলি এবং সফলভাবে কাজ করা সম্ভব। ধন্যবাদ প্রশ্ন করা। আচ্ছা, এই ক্ষেত্রে আরিফ ভাই শুনতে পাচ্ছেন? জি, জি, আরিফ শুনতে ভাই পাচ্ছি। শুনতে, আপনার জি, জন্য একটা জি, কোশ্চেন ছিল। একটা জি। একজন স্টুডেন্ট প্রশ্ন করেছে, আপনি যে রুমি উত্তরটা রুমি নাসরিন কোশ্চেন জি করছে, রুমি নাসরিন। জি হ্যাঁ জি জি হ্যাঁ, একটু দেখেন যদি আপনি। হ্যাঁ দেখেন, উনি কিন্তু খুব সুন্দর কোশ্চেনটা করেছেন যে এই ব্যাপারে জি আমরা কতটুকু যদি বা প্রস্তুতি, দেখেন এটার কাজটা কে করবে, মানে যদি খুব জি খুব নাইভ ভাবে আমি জিজ্ঞেস করি যে এই কাজটা কে করার কথা। দেখেন আজকে আমার বাংলাদেশের যারা যারা ভালো ভালো কর্মক্ষেত্রে জায়গাগুলোতে কমিশনার হিসেবে আছে, দূতাবাসগুলোর কিন্তু এগিয়ে আসা উচিত, যেটা কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে হয়। ইন্ডিয়ার যে দূতাবাসগুলো আছে দে আর সো অ্যাক্টিভ, মানে আমার এখনো মনে আছে আমি একবার 4 বছর আগে একটা প্রোগ্রামে ইন্ডিয়ান এম্বাসিতে যাওয়ার সুযোগ হয়েছিল। ওখানে যে ফার্স্ট সেক্রেটারি যে ভদ্রলোক, তার সাথে আমার দেখা হলো, এবং মাই গড, আই ফাউন্ড হিম টু বি ভেরি নলেজেবল অ্যান্ড ইন্টেলিজেন্ট। যে ইন্ডিয়ানদের এখানে কাজের ক্ষেত্র করে দেওয়ার ব্যাপারে তারা মানে মানে স্ট্রংলি তারা কাজ করছে। সো আমাদের উচিত হবে এখন আহ মানে দূতাবাসগুলো কিন্তু এখানে অ্যাক্টিভ, দূতাবাসগুলো এখন অ্যাক্টিভ রোল নেওয়া দরকার যে এই ধরনের কাজের সুযোগ কোথায় আছে। এটা 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে, আজকে কিন্তু ঘরে বসে আমি কিন্তু যে সাইট গুলো আছে, যেমন বাংলাদেশে আহ একসময় ফ্রিল্যান্সিংটা খুব জনপ্রিয় হয়েছে, এখন কিন্তু ফ্রিল্যান্সিং এর থেকে আরেকটা জিনিস জনপ্রিয় হতে যাচ্ছে, সেটা হচ্ছে যে আপনারা দেখেন ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানিগুলো তাদের বেশ কিছু কাজ তারা হোম অফিস দিয়ে করাবে। তো সেই ক্ষেত্রে আমি যেটা বুঝি সেটা হচ্ছে এই লাইনে একটা আহ, মানে সামনের দিকে একটা অপরচুনিটি আসা শুরু হবে, এটা কিন্তু এখনো আসে নাই। কারণ এই কোভিড-19 এর পরে এখন কোম্পানিগুলো ডিসিশন নিচ্ছে। সো যেমন আপনার গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে এই ধরনের কাজগুলো যেমন অনলাইনে করে মানুষ ক্লায়েন্ট বেস করতেছে, সামনের দিকে আমি মনে করি এজেন্ট আসা শুরু করবে, যাদের কাজ হচ্ছে এই যে ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানিতে কিভাবে হোম অফিসের মাধ্যমে কাজের ক্ষেত্র তৈরি করে দেওয়া যায়। সো আমি আগেও বলেছি, এখনো বলছি, সেটা হচ্ছে আমাদের এখন দরকার হচ্ছে হার্ড স্কিলে জোর দেওয়া। হার্ড স্কিল বলতে হচ্ছে যে আমি একটা পার্টিকুলার কোম্পানির ক্ষেত্রে কি স্যার আমার পক্ষ থেকে আমি কি স্যার ভ্যালুটা দিতে পারি। বাংলাদেশে একটা আনফরচুনেট একটা বলবো যে ট্রেন্ড চালু হয়েছে, এটা খুবই দুঃখজনক। সেটা হচ্ছে যে সবাই এখন শুধু সফট স্কিলের কথা বলে, এবং সফট স্কিলে মানুষ ব্যাপক বিনোদন পেয়েছে। কারণ সফট স্কিল টু সাম এক্সটেন্ট ইট ইজ ইজি টু অ্যাচিভ, then how to talk with somebody, how to handshake, how to greet,
মানুষজন এগুলো ইদানিং ব্যাপক আকারে শিখছে এবং বিনোদনের একটা ব্যাপার। সো এটা কিন্তু বাংলাদেশকে সামনে পিছিয়ে দিয়ে যাবে। জি জি সো জি আমি জি যারা তরুণ আছে তাদেরকে বলবো একটু প্লিজ বি কেয়ারফুল, জি, be careful before you take this kind of soft skill active মানে participant। আগে exactly. সফট স্কিল, হুম, মানে আমার সফট স্কিলটা কি সেটা জানতে হবে। দেখেন একটা ডিগ্রিও কিন্তু একটা hard skill। কোন ক্ষেত্রে এই জায়গাটাতে এখন ইম্পর্টেন্স দেওয়া উচিত, যেটা আমি যে প্রথমেই বলেছিলাম যে আমাকে এই হার্ড স্কিল গুলো অর্জন করতে হবে। যে আমি যে লাইনে কাজ, যেমন ফর এক্সাম্পল আমি বলি, মনে করেন এখন বর্তমানে একটা জিনিস খুবই চলছে, সেটা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং। এখন এই ডিজিটাল মার্কেটিংটা কি? জি বলেন বলেন, শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো, হ্যালো, ফরিদ ভাই শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আরিফ ভাইয়ের হয়তো ইন্টারনেট সংযোগের সমস্যার কারণে বারবার আমরা তো এই ক্ষেত্রে ওনার বিপত্তি হচ্ছে সংযোগ করতে আমাদের সাথে। এই ক্ষেত্রে আমরা এই পর্যায়ে যে আলোচনা করছিলাম যে আসলে আমাদের নাইম আহ, জি, নাইম ভাই, হ্যাঁ, জি ভাই, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আমি ল এর যে সেক্টর, এই সেক্টরের জি বিষয় নিয়ে আমি একটা যদি ওপিনিয়ন দেই, সেটা একটু জি মানে ভালো হয়, আর একটু অ্যাড করা দরকার। যে ল পড়লে কতগুলো সেক্টরে একটা শিক্ষার্থী বা একটা ব্যক্তি, একটা পার্সন অ্যাচিভমেন্ট করতে পারে তার ক্যারিয়ারে। আমরা অলরেডি ভিন্ন আলোচনায় চলে গেছিলাম, বাট তারপরেও আবার আলোচনায় ফিরে আসি যে আমরা ল এর যে সেক্টরগুলো বর্তমানে এসেছে, সেই সেক্টরগুলোর মধ্যে কিছু এক্সেপশনাল সেক্টরের কথা বর্তমানে আমরা জানি বা দেখছি। যেমন আমরা মিয়ানমারের সাথে আমাদের মেরিটাইম নিয়ে প্রবলেম হলো, ইন্ডিয়ার সাথে প্রবলেম হয়েছে, এবং সেগুলো কিন্তু আমরা জয়ী হয়েছি। জি যাদের কারণে জয়ী হয়েছি তারা কিন্তু ল গ্রাউন্ডের মানুষ। কিন্তু আনফর্চুনেট ব্যাপার হচ্ছে যে মিয়ানমারের সাথে যে আমরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ আর্বিট্রেশনে যে আর্বিট্রেশনটা হয়েছিল, এবং সেখানে মুভমেন্ট করার জন্য বাংলাদেশের পক্ষে আমরা কিন্তু বাংলাদেশি কোনো ল ব্যাকগ্রাউন্ডের প্রফেসর বলেন, একাডেমিশিয়ান বলেন, অথবা কোনো এক্সপার্ট বা লয়ারকে পাইনি। আমাদেরকে নিতে হয়েছিল ধার। নিয়েছিলাম ফিলিপ স্যান্ডসকে, যিনি নাকি ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল লয়ের একজন প্রখ্যাত গ্রন্থপ্রণেতা এবং একাডেমিশিয়ান। এবং তার সাহায্যে আমরা কিন্তু মিয়ানমারের সাথে আর্বিট্রেশন ওই মামলায় জিতে আসি। এবং আমরা বলে থাকি যে বাংলাদেশের মতো একটা বাংলাদেশ আমরা বঙ্গোপসাগরে পেয়েছি। এছাড়া কিন্তু আমাদের একইভাবে আইপি সেক্টরের কথা আমরা বারবার বলে আসছি দীর্ঘ কয়েক বছর ধরে, যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, কপিরাইট, জি এই বিষয়গুলো এত বেশি প্রাসঙ্গিক। আপনাদের আগের শোতেই বিষয়টা নিয়ে কথা হয়েছিল, এখন একটা শোতে, যে সেটা এখন কতটা প্রাসঙ্গিক। এবং এই জায়গা থেকে আমরা চিন্তা করতে পারি যে লয়ের যে ল গ্রাজুয়েট সেক্টর, সেটা আর কি কি কোথায় কোথায় নেই। যেমন আমরা বলছি এখন আরো এয়ার স্পেস বা এই ধরনের আমরা আলোচনা করছি, বা এই আইন নিয়ে পড়ানো হচ্ছে, হিউম্যানিটেরিয়ান ল করছি, হিউম্যান রাইটস ল করছি। দেন আমরা বলছি যে বাংলাদেশে আমি কিছু বাংলাদেশে আসলে এয়ার স্পেস নিয়ে খুব কম সংখ্যক গবেষক তৈরি হয়েছেন, কম সংখ্যক একাডেমিক তৈরি হয়েছেন। এবং নর্থ ইউনিভার্সিটিতে ঢুকিয়েছেন ডক্টর তানভীর আহমেদ চৌধুরী, অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে। উনি ছাড়া সম্ভবত বাংলাদেশে আর একজনও এয়ার স্পেস ল নিয়ে গবেষণা করেন। এটা একটা খুব মানে দুঃখজনক বিষয়। আমরা দুঃখজনক হলেও এটা আমরা ফরচুনেট বলবো যে এটা শুরু হয়েছে, এবং আরো অনেক তবে এই ক্ষেত্রে আমি একটু আমি আমি একাডেমিশিয়ান যারা নিচ্ছেন আমি তাদের আমাদের আপনাদের দুজনের একটু ফরেন্সিক ল। দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই যে বিভিন্ন গার্মেন্টস সেক্টর, রেডিমেড গার্মেন্টস সেক্টরের কথা বলছি বা বিভিন্ন শিল্প কারখানা বলছি, ওইখানে কিন্তু দেখা গিয়েছে যে টপ লেভেলেই আমাদের বাংলাদেশ থেকে গ্রাজুয়েট স্টুডেন্টদেরকে বা যারা এই দেশে পড়াশোনা করেছে তাদেরকে কিন্তু সুযোগ না দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া থেকে, শ্রীলঙ্কা থেকে বা অন্য দেশ থেকে কিন্তু হাই ম্যানেজমেন্টে তাদেরকে পোস্ট দেওয়া হচ্ছে। এই বিষয়টাকে যদি একটু আরিফ ভাই একটু ব্যাখ্যা করতেন, আরিফ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ নাইম ভাই। এই ব্যাপারটা নিয়ে জি আমার কনসার্ন অনেক বছর ধরে, জি এবং এটার আমি আমার পক্ষ থেকে একটা অভিমত আমি বের করেছি। জি আমি জানি না হয়তো বা সবাই পছন্দ জি করবে কিনা। আমি বাংলাদেশে প্রায় তো বললাম 16 বছর ধরে কাজ করছি, অনেক লেভেলের অনেক সিনিয়র লোকদের সাথে মেশার সৌভাগ্য হয়েছে। কেন জানি না আমাদের যারা কাজ করি আমরা প্রফেশনাল, আমরা না পুরোপুরি প্রফেশনাল হতে পারি না।
মানে কেন জানি আমাদের একটা পরিবার থেকেই কিনা জানি না, যে আমাদেরকে বলে দেওয়া হয় যে তুমি একবার একটা ভালো চাকরিতে ল্যান্ড করলে তোমার লাইফ সেটেল এবং তুমি এক্সপেরিয়েন্স দিয়ে আগাতে থাকবে। আর একটা জিনিস সমস্যা হয়, সেটা হচ্ছে বাংলাদেশে পলিটিক্স জিনিসটা খুব কাজ করছে, প্রমোশন পেয়ে উঠতেছে। আমার অভিমত, এটা নিয়ে একটা রিসার্চ হতে পারে, জি যে আমার কেন মনে হয় যে যাদের ইনিশিয়াল ডিগ্রি ভালো আছে প্লাস যারা কোম্পানিতে মোটামুটি একটা ট্যাক্টফুলি চলতে পারে, তারা আস্তে আস্তে সিনিয়র পজিশনে যাওয়া শুরু করে। জি জি। তো এই ক্ষেত্রে আমরা ফরিদ ভাই আবার আপনার কাছে ফিরে আসছি, যে দেখা যাচ্ছে যে একটু আগে এই কথা বলছিলাম যে আমাদের যে বিদ্যমান যে শিক্ষা ব্যবস্থা, হ্যাঁ, তা হয়তোবা যথেষ্ট নয় যে যে কোন মাল্টিন্যাশনাল কোম্পানি বা বিভিন্ন গার্মেন্টস সেক্টর বা এরকম যে বিভিন্ন অর্গানাইজেশন গুলো আছে, টপ লেভেলে বসানোর মতো এরকম ম্যান পাওয়ার কি আমরা তৈরি করতে পারছি কিনা, এটা তো বড় প্রশ্ন থেকে যায় যখন দেখা হয় দেশের বাইরে থেকে টপ ম্যানেজমেন্টে বসানো হচ্ছে। এক্ষেত্রে ফরিদ ভাই কি কোনো মতামত দিতে চাচ্ছেন কিনা? ফরিদ ভাই। দেখুন, আমরা জি সর্বশেষ যে পরিসংখ্যান দেখেছি যে ইন্ডিয়া আমাদের দেশে যে পরিমাণ এক্সপোর্ট করে আর আমরা ইন্ডিয়াতে যে পরিমাণ এক্সপোর্ট করি এবং উভয় দেশ যেভাবে আমদানি করি, তাতে আমাদের যে মানি এক্সচেঞ্জ হয়, জি বিলিয়ন ডলারই বলি বা যেভাবেই বলি, আমরা শুনেছি যে ইন্ডিয়া থেকে যে মানুষগুলো এখানে চাকরি করতে আসে, তাদের যে পরিমাণ টাকা পয়সা বাংলাদেশ সরকারকে দিতে হয় বা বাংলাদেশ থেকে যায়, বাংলাদেশের মানি হিসেবে ডলারে যায় বা রুপিতে যায়, সেই পরিমাণটা ইন্ডিয়া থেকে যে পরিমাণ রেমিটেন্স আমরা পাই তার থেকেও বেশি। যেটা আরিফ ভাই বলছিলেন, এটা খুবই কনসার্নের একটা বিষয়। যে সে কারণে আরিফ ভাই যেটা বলেছেন, আমি তার সাথে পুরোপুরি একমত এবং আমি আবার সেই জায়গা থেকেই বলছি, অ্যাড করছি যে বাংলাদেশে যে সেক্টরগুলো, গার্মেন্ট সেক্টর বলেন বা যেমন আমরা জানি যে বাংলাদেশ বিমান, দেখেন সিইও পদে জি বারবার কিন্তু নিয়োগ হচ্ছিল একজন বিদেশি, জি ফরেনিয়ার। জি কিন্তু ফরচুনের যে গত কয়েক বছর ধরে এই সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকের সিইও হচ্ছেন একজন বাংলাদেশি। একইভাবে আমাদের গার্মেন্ট সেক্টর বলেন কিংবা কিছু ব্যাংক আছে, যে ব্যাংকগুলো বাংলাদেশে ব্যবসা করছে, বাংলাদেশি জনগণের টাকা নিয়ে তারা ব্যবসা করছে, প্রফিট করছে, চলে যাচ্ছে। তাদের হওয়া উচিত ছিল সেই ব্যাংকগুলোর যারা এমডি হবেন বা সিইও হবেন তারা বাংলাদেশি, কিন্তু হচ্ছে বিদেশি। ইভেন আমরা অলরেডি জানি যে ফেসবুক বলেন, টুইটার বলেন বা অন্য কোনো সাইট যেগুলোতে হওয়ার কথা ছিল বাংলাদেশি, কিন্তু আমরা পাচ্ছি না। আমরা ওই যে একটু আগে বললাম যে আমরা ফরেন্সিক ল এর গবেষক তৈরি করতে পারিনি, এক্সপার্ট তৈরি করতে পারিনি, আমরা মেরিটাইম লয়ার তৈরি করতে পারিনি। একইভাবে আমরা গার্মেন্ট সেক্টরগুলোতে বড় পোস্ট হোল্ড করার জন্য ওই লেভেলের মানুষ পেয়ে থাকলেও আমরা তাদেরকে সেখানে পৌঁছে দিচ্ছি না। এটা হয়তো তাহলে আমাদের পলিসি মেকিং এর সমস্যা। ফরিদ ভাই, তাহলে কি মেকিংটা আপনি কি বলতে যাচ্ছেন তাহলে ফরিদ ভাই যে আমাদের একাডেমিক যে আমাদের কোর্স কারিকুলাম, আমাদের টিচিং মেথড বা আমাদের সামগ্রিক একাডেমিক যে পরিবেশ বা মেকানিজম বা প্ল্যানিং, ওটা আমাদের এই মানে আধুনিক যে যে অর্থনৈতিক ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, এরকম কি বলতে যাচ্ছেন কিছুটা? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি হুম, এক্স্যাক্টলি রাইট। হুম, সেই আপনার এই পয়েন্টটা খুবই রিলিভেন্ট। আমি যে কথা বলছিলাম তার সাথে, যে যে জায়গা থেকে পড়ালেখাটা করা দরকার, মানে যে জি কোর্সগুলো পড়া দরকার, যেমন এখন বিজনেস স্টাডিজ এর মধ্যে অনেকগুলো নতুন নতুন ইস্যু এসেছে। আমরা এক্স্যাক্টলি। বিজনেস লর কথা শুনি, আমরা যেমন ইমোশনাল ইন্টেলিজেন্সের কথা শুনছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা শুনছি, এগুলো সবই বিজনেস ম্যাগনেটরা ইউজ করছে। কিন্তু বাংলাদেশে এ ধরনের যে কোর্সগুলো এখনো এসে পৌঁছয়নি। আপনাকে আরেকটা ভিন্ন প্রসঙ্গের কথা বলে এর সাথে আমি অ্যাড করতে জি চাই। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে মুড কোর্ট সোসাইটি আছে, ল ফ্যাকাল্টি, কিন্তু জি আশ্চর্যের বিষয় হচ্ছে সেখানে মুড কোর্ট নামে কোনো সাবজেক্ট নেই, অর্থাৎ সেখানে মুড কোর্ট সাবজেক্টে পড়ানো হয় না বর্তমানে, এক জি সময় জি। পড়ানো হতো। তার মানে হুম হুম। ঢাকা ইউনিভার্সিটির সিলেবাসে আধুনিক বিভিন্ন সাবজেক্ট যোগ করার উদ্দেশ্যে মুড কোর্ট সাবজেক্টটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মুড কোর্টটাকে বাদ দেওয়া হয়নি। মুড কোর্টের যে প্র্যাকটিস দেখেন, যেসব ইন্টারন্যাশনাল মুড কোর্টে কিন্তু বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য ইউনিভার্সিটি, বাট ঢাকা ইউনিভার্সিটি রিপ্রেজেন্ট করছে হাইয়েস্ট লেভেল। তারা অনেক অনেক সময় অনেক জায়গায় যাচ্ছে। তো এই একইভাবে বিভিন্ন সাবজেক্ট যুক্ত হয়েছে।
যেমন ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্স লেভেলের ল ডিপার্টমেন্টের যে কোর্সগুলো, যদি সেই কোর্সগুলোর দিকে আমরা তাকাই, দেখবো যে সেখানে অনেকগুলো মডার্ন পোস্ট মডার্ন লেভেলের কোর্স আনা হয়েছে, কিন্তু সেগুলো পড়ানোর জন্য আমাদের যে আর্টিফ্যাক্ট দরকার, আর্টিফ্যাক্ট গুলো আমাদের ফ্যাকাল্টিতে আসছে না, বাজেট কম এবং এক্সপার্ট কম, এবং শিক্ষার্থীদের মনোভাবের পরিবর্তন হচ্ছে না, গতানুগতিক শিক্ষার বাইরে। আর সে কারণে আপনি যে কথাটা বললেন যে আমরা খুঁজে পাচ্ছি না উপযুক্ত ব্যক্তি, কথাটা পুরোপুরি সত্যি না হলেও কথাটা কিছুটা সত্যি। আচ্ছা আর যেসব মানুষ শিক্ষক আছেন তাদেরকেও আমরা ওইখানে পৌঁছে দিচ্ছি কিংবা পৌঁছে দিচ্ছি। ওকে, এবার একটু আরিফ ভাই শুনতে পাচ্ছেন? আরিফ ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো আরিফ ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো আরিফ ভাই কি শুনতে পাচ্ছেন? আরিফ ভাই আরিফ আরিফ ভাই বোধহয় শুনতে পাচ্ছেন না। আরিফ ভাই জি, বোধহয় শুনতে- নাইম ভাই, আমি জি 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 আমি যে পয়েন্টটা বলছিলাম, জি 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 প্লিজ প্লিজ বলেন। তার নিজের হ্যাঁ হ্যাঁ আরিফ ভাই সাউন্ডের খুব সমস্যা হচ্ছে। ফরিদ ভাই, তো আমার কাছে একটা কোশ্চেন এসেছে আপনার জন্য, যে বিচারক ও আইনজীবী হওয়ার জন্য ক্যারিয়ার প্ল্যান কি হওয়া উচিত? একবার স্পেসিফিক কোশ্চেন এসেছে যে ল স্টুডেন্টরা যদি কেউ জাজ হতে চায় বা লয়ার হতে চায়, সেক্ষেত্রে ক্যারিয়ার প্ল্যান কি হওয়া উচিত? হ্যাঁ ফরিদ ভাই। ধন্যবাদ নাইম ভাই, এবং আপনাকে জি। সহ প্রশ্ন করতে। জি। বাংলাদেশে বিচারক নিয়োগ এবং আইনজীবী নিয়োগের যে পরীক্ষাগুলো হয়, যে সিলেবাসগুলো তৈরি করা হয়েছে, তা কিন্তু বেশ কাছাকাছি। অর্থাৎ যদি কেউ বিচারক হওয়ার জন্য স্টাডি করে, তাহলে তার জন্য আইন পেশায় ঢোকার যে পথ সেটা খুব ইজি হবে। কারণ হচ্ছে বিচারক হওয়ার জন্য যে সিলেবাসটা বাংলাদেশ সরকার প্রণয়ন করেছে, যে সিলেবাসের উপরে পরীক্ষাগুলো হয়, আর সেই সিলেবাসেরই একটা অংশ অ্যাডভোকেসি পুরো সিলেবাস কভার করে। অর্থাৎ অ্যাডভোকেসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য একজন বিচারক হওয়ার জন্য প্রার্থী যে পড়ালেখা পুরো করবেন সেগুলো যথেষ্ট। তার আর শুধুমাত্র অ্যাডভোকেসি যদি কারো প্ল্যান থাকে যে আমি অ্যাডভোকেটই হোক, তাহলে ভিন্ন কথা। আর যদি কেউ মনে করে যে আমি অ্যাডভোকেটও হতে চাই, বিচারকও হতে চাই, তাহলে আমার কোথা থেকে শুরু করা উচিত? আমি কি অ্যাডভোকেসি পড়াগুলো আলাদাভাবে পড়বো, নাকি বিচারক হওয়ার পর আলাদা পড়বো? আমার পরামর্শ হচ্ছে, যদি কেউ এই দুটোর যে কোনো একটা হতে চায় বা দুটোই হতে চায়, কারণ দুটোই হওয়া সম্ভব। কারো ক্ষেত্রে সে প্রথমে অ্যাডভোকেট হয়ে যেতে পারে, অথবা প্রথমেই জাজ হয়ে যেতে পারে। তবে যদি কেউ জাজ হয়ে যায়, তাহলে তার আর অ্যাডভোকেট হওয়ার প্রয়োজন হবে না। এই প্রেক্ষাপট থেকে বলতে পারি, পরামর্শ হচ্ছে সে অবশ্যই শুধুমাত্র বিচারক হওয়ার জন্য পড়ুক, তাহলে তার অ্যাডভোকেসির পরীক্ষার জন্য যে নির্দিষ্ট সিলেবাস সেটা কমপ্লিট। আচ্ছা, এই ক্ষেত্রে কি ফরিদ ভাই আমরা বলতে পারি যে বিচারক হওয়ার জন্য অ্যাডভোকেট হওয়াটা জরুরি নয়, অ্যাডভোকেট না হলেও তো বিচারক হতে পারেন, এই তো? ফরিদ ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো ফরিদ ভাই শুনতে পাচ্ছেন? ফরিদ ভাই শুনতে পাচ্ছেন? জি ফরিদ ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, এই ক্ষেত্রে আরিফ ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো আরিফ ভাই? বর্তমান যে আমার, জি হ্যাঁ আমি শুনতে পাচ্ছি না জি 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 নাইম ভাই, আমি শুনতে পাচ্ছি। জি, তাহলে আপনি ওই যে প্রশ্নটা ছিল যে বিচারক হওয়ার জন্য আমি কি শুনতে অ্যাডভোকেট পাচ্ছি, হওয়া জরুরি? আমি শুনতে পাচ্ছি। বিচারক হওয়ার জন্য কি অ্যাডভোকেট হওয়া জরুরি? নাইম ভাই, আমি শুনতে পাচ্ছি, আমি কন্টিনিউ করব? জি 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 না, বর্তমান বাংলাদেশের যে অ্যাডভোকেসি এবং বিচারক নিয়োগের যে সিলেবাস সেই অনুসারে এবং যে রুল সেই অনুসারে বিচারক হওয়ার জন্য আর অ্যাডভোকেট হওয়ার প্রয়োজন নেই। অ্যাডভোকেট না হয়েও বিচারক হওয়া যাবে। তো এই ক্ষেত্রে আমাদের ইউনিভার্সিটি গুলো বা ল ফ্যাকাল্টিজ গুলো, কেউ যদি মনে করে যে সে
অ্যাডভোকেট পেশার কিন্তু কোনো রিটায়ারমেন্টের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। জি। যদি কেউ মনে করে বাংলাদেশে বর্তমানে অধস্তন আদালতের বিচারকের রিটায়ারমেন্ট বয়সীমা 59, কেউ যদি মনে করে যে সে রিটায়ারমেন্টের পরে গিয়ে ওকে। যদি কেউ চায় জি। যে সে অ্যাডভোকেট হিসেবে তার বাকি জীবন অতিবাহিত করবেন, তাহলে অবশ্যই তাকে অ্যাডভোকেট হয়ে থাকতে হবে এবং অ্যাডভোকেট হয়ে থেকে তার যে সনদ, সেই সনদটা সারেন্ডার করে রাখতে হবে যদি সে বিচারক হয়ে যায়। সারেন্ডার করার পরে যখন সে বিচারক হিসেবে অবসরে যাবে, তারপর তিনি তার ওই সনদটা রিড্র করবেন। রিড্র করে তিনি আবার অ্যাডভোকেসি পেশায় ইয়ে করবেন। এবং Okay, বাংলাদেশে চলুন। অনেক সুপ্রিম কোর্টের জাস্টিসকে এবং লোয়ার কোর্টের জেলা জজকে বা রিটায়ার্ড জাজদেরকে আমরা দেখেছি যারা চাকরি জীবন শেষে আবার অ্যাডভোকেসি পেশায় ফিরে গেছে। জি জি জি। এই ক্ষেত্রে আরিফ ভাই কি শুনতে পাচ্ছেন? আরিফ ভাই শুনতে পাচ্ছেন? আরিফ ভাই কি শুনতে পাচ্ছেন? নাইম ভাই শুনতে পাচ্ছেন? জি আমি জি, শুনতে জি, জি। পাচ্ছি। আরিফ ভাই, জি, আপনি আমার বলুন। কোশ্চেনটা ছিল যে বাংলাদেশের যে সিলেবাস, একাডেমিক সিলেবাসের সাথে আমাদের নাইম ভাই যে শুনতে পাচ্ছেন? প্রফেশন গুলোর, হ্যাঁ, তো এই ক্ষেত্রে কি ধরনের ইয়ে আছে বলে মনে করেন, মিল আছে কিনা? আমাদের প্রফেশন গুলোর যে বিদ্যমান এক্সিস্টিং প্রফেশনাল সেক্টর গুলোর সাথে আমাদের বিদ্যমান একাডেমিক যে কারিকুলাম সিলেবাসের কতটুকু মিল আমরা দেখতে পাই? হ্যাঁ, আরিফ ভাই। হ্যাঁ, আরিফ ভাই। জি। কোশ্চেনটা আমি এই পুরো ক্ষেত্রে- শুনতে পারিনি। জি, আমার যে প্রবলেমের কারণে জি, শুনতে প্রশ্নটা পারিনি। আমি আবারও করছি যে আমাদের বিদ্যমান যে কারিকুলাম আছে, একাডেমিক কারিকুলাম বিভিন্ন ডিপার্টমেন্টের, আমরা হয়তোবা আরিফ ভাইয়ের এক ইন্টারনেট সংযোগের কারণে বারবার বাধাগ্রস্ত হচ্ছে। এই ক্ষেত্রে আপনি কিভাবে প্রিপারেশন নিয়েছিলেন ফরিদ ভাই, যে আপনি তো একজন বিচারক হিসাবে আছেন নিম্ন আদালতে, সেই ক্ষেত্রে আপনি কিভাবে প্রিপারেশন নিয়েছিলেন এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বা ল ফ্যাকাল্টিজ গুলো, এই কেউ যদি লয়ার হতে চায়, কেউ যদি বিচারক হতে চায়, তাদেরকে সহযোগিতা করার জন্য কোনো মেকানিজম বা পদ্ধতি নিয়েছে কিনা, কি মনে হয়? বা আপনি আপনার অভিজ্ঞতার আলোকে কি বলবেন? ধন্যবাদ। ছিলেন? জি যখন আমি ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছি, ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টে, তখন আমার কিছু এক্সপিরিয়েন্স হয়েছে। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার ক্ষেত্রে কিছু সাবজেক্ট আছে, কিছু প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে। সেই প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলো পড়ানোর জন্য আমাদের টিচাররা গেস্ট ফ্যাকাল্টি হিসেবে নিয়ে আসতেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটদের, দেন জাজদের, লোয়ার কোর্টের জাজদের অথবা সুপ্রিম কোর্টের জাজদের। এবং এর সাথে সাথে কোনো কোনো সময় সেমিনার আয়োজন করতেন, যেসব সেমিনারগুলোর মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীরা কিভাবে ল গ্রাজুয়েট হয়ে তারা ল এর প্রফেশনে, বিশেষ করে বিচারক হতে পারবে, অ্যাডভোকেট হতে পারবে, অথবা ল গ্রাজুয়েটরা অন্য কোনো প্রফেশন দিতে পারবে। এইভাবে আমাদেরকে পরিচয় করানো হতো। ইদানিং দেখছি বিভিন্ন ইউনিভার্সিটি তাদের ল গ্রাজুয়েটরা যখন তাদের ফাইনাল এক্সাম শেষ করে, একটা প্রজেক্ট হিসেবে তারা বিভিন্ন অধস্তন আদালতে তাদেরকে ইন্টার্ন হিসেবে পাঠায়। যেমন ঝিনাইদহের কথা যদি বলি, ঝিনাইদহে ইসলামিক ইউনিভার্সিটি থেকে একটা অফিসিয়াল চিঠি করা হয়েছে, যে চিঠিতে তারা রিকোয়েস্ট করেছে জেলা ও দায়রা জজ আদালতে জেলা জজ মহোদয়কে যে সেখানকার কিছু স্টুডেন্টকে যেন কোর্ট প্রসিডিউর সামনে থেকে, বিচারকের কাছে থেকে শেখানোর সুযোগ করে দেওয়া হয়, যাতে তারা একই সাথে ইন্সপায়ার্ড হয় এবং অন্যদিকে কোর্টে প্রচলিত যে বিচার পদ্ধতি তার সাথে পরিচিত হয় এবং তারা যে থিওরিটিক্যাল বিষয়গুলো পড়েছে সেই বিষয়গুলো মিলিয়ে নেয় এবং তারা সেগুলো মনে করতে পারে। এই বিষয়গুলো বাংলাদেশের সব ইউনিভার্সিটিতে এখনো পর্যন্ত ইস্টাবলিশড হয়েছে বলে আমার মনে হয় না। যেমন বাংলাদেশের ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোর বিজনেস ফ্যাকাল্টি, বিজনেস ডিপার্টমেন্টগুলো যেটা করে থাকে, তাদের একটা ম্যান্ডেটরি কোর্স থাকে ইন্টার্ন করা। ডাক্তারদের যেমন থাকে, বিজনেস ফ্যাকাল্টি স্টুডেন্টদেরও তেমন থাকে। বাংলাদেশের ল ডিপার্টমেন্টের এই এনভায়রনমেন্ট কিংবা এই পলিসি এখনো অ্যারাইজ করেনি। তারা এটাকে এইভাবে চিন্তা করতে এখনো শেখেনি অথবা চিন্তা করা বাদ দিয়ে দিচ্ছে। আর সে কারণে আমি এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে বাংলাদেশের সব ইউনিভার্সিটিগুলো একজন স্টুডেন্টকে অ্যাডভোকেট অথবা বিচারক বানানোর জন্য যে প্রক্রিয়ায় নিয়ে আসা উচিত, তারা সেটা ফিল করে না।
কারণ তাদের কাছে মনে হয়ে থাকে যে শুধুমাত্র এই দুটো ফিল্ডের বাইরে অন্যান্য ফিল্ডে তারা যেতে পারবে। ওকে, ওকে। এই ক্ষেত্রে তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের পাবলিক প্রাইভেট দুই সেক্টর ইউনিভার্সিটিগুলোতেই কিছু কিছু সীমাবদ্ধতা রয়েছে, ক্যারিয়ার প্ল্যানিং করার ক্ষেত্রে কিছু কিছু সীমাবদ্ধতা রয়ে গিয়েছে, এখনো রয়ে গিয়েছে। এবং এবং এই বিষয়গুলো নিয়ে আমরা এখন আবার দেখি আরিফ ভাইকে আমরা পাই কিনা। আরিফ ভাই কি শুনতে পাচ্ছেন? আরিফ, হ্যাঁ আরিফ ভাই শুনতে পাচ্ছেন? সরি, আজকে আমার ইন্টারনেট অবস্থা প্রচন্ড খারাপ। জি 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 জি। এই ক্ষেত্রে যে কোশ্চেনটা ছিল আপনি কি শুনতে পেয়েছিলেন আমার কোশ্চেন? আমার কোশ্চেনটা ছিল যে বাংলাদেশে যে বিদ্যমান একাডেমিক যে কারিকুলাম সিলেবাস আছে, এটা কি বর্তমানে বিভিন্ন প্রফেশনের যে সেক্টর গুলো আছে ওগুলোর জন্য এনা কিনা, নাকি আমরা ওদিকে একটু পিছিয়ে আছি? না না, অবশ্যই। যে আপনি যে প্রথম যে কোশ্চেনটা করেছিলেন যে কেন বাংলাদেশে বাইরের দেশের লোকজন চাকরি করছে বড় পজিশনে, আমরা না, এটা কিন্তু আমি মনে করি যে দেখেন সমস্যাটা তো আমাদের এন্ডে। কারণ দেখেন আজকে যে প্রাইভেট যারা মালিক পক্ষ আছে ওরা কিন্তু দেখবে যে একটা দক্ষ লোক দিয়ে চাকরি করাতে। দেখেন বিজনেসম্যানদের কাছে কিন্তু ভৌগোলিক কোনো ব্যাপার না, ধন না, ওরা সবসময় দেখবে যে কোয়ালিটি লোক যারা প্রফেশনাল। এখন দেখেন আমার কাছে একটা অ্যাসেসমেন্ট আছে, কেন জানি মনে হয় বাংলাদেশের মানুষ আমরা এখনো প্রফেশনালিজমটা শিখতে পারি না। এই কারণে কিন্তু আমরা কিন্তু উই আর নট গিভিং আওয়ার বেস্ট এট এভরি মোমেন্ট। আজকে সুন্দর পিচাই বা সত্য নাদেলা এদের লাইফ গুলো আপনি যদি দেখেন, এরা কিন্তু তাদের লাইফে এভরি টাইম দে আর লার্নিং এন্ড দে আর লার্নিং নিউ স্কিলস, এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে তাদের মধ্যে প্রফেশনালিজম, এই জিনিসটা বাংলাদেশে আমি কম দেখি। আমাদের দেশে হয় কি, একবার একটু শেখার পরে এরপরে সে একটা কোম্পানিতে ঢোকার পরে সে একটু পলিটিক্স করে, নেটওয়ার্কিং, মানে এটা এক নাম্বার। সো দুই নাম্বারটা হচ্ছে এই হেলথি প্র্যাকটিসটা সে করছে না। মেইন কারণটা হচ্ছে সে কিন্তু ওই ধরনের শিক্ষাটা সে তার স্কুল কলেজে পায়নি আসলে, যেটা তার ছোটবেলায় তৈরি হয়ে যাবে। আজকে আপনি যদি ওয়ার্ল্ডের বড় বড় কর্পোরেটদের মাইন্ডসেটটা দেখেন, দেখবেন যে এই মাইন্ডসেটটা কিন্তু তাদের ইয়াং বয়সে গ্রো করেছে। তো আমি মনে করি বাংলাদেশের কারিকুলামে ছোট মানে কারিকুলামে সমস্যা আছে এবং এই সমস্যাটা অ্যাড্রেস করে আমাদের কাজ করা উচিত। মানে সমস্যাটা আমাদের এন্ডে। দেখেন একটা বিজনেসম্যান কখনো চ্যারিটি করবে না। সে দেখেন তার একটা বিদেশি লোককে দিয়ে কাজ করাচ্ছে, এটা কিন্তু তার জন্য অনেক ঝক্কি ঝামেলার ব্যাপার। কেন করছে? বিকজ সে বেটার অল্টারনেটিভ বাংলাদেশে পাচ্ছে না। আমরা 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 তৈরি করতে পারি না। ইট ইজ আওয়ার ফল্ট। সো উই হ্যাভ টু লুক অ্যাট আওয়ারসেলফ। এই ক্ষেত্রে আরিফ ভাই আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে অনেক সময় দেখা যায় আমরা ছোটবেলা থেকেই প্যারেন্টসরা যারা আছি, পিতা মাতারা সন্তানদের মাথায় ঢুকিয়ে দেই তোমাকে এটাই হতে হবে, তোমাকে এটাই হতে হবে, এবং ওইভাবে তাদের উপর প্রেসার ক্রিয়েট করি। তো এরকম একটা মেন্টালিটি আমাদের সমাজ ব্যবস্থায় এবং পারিবারিক একটা বিষয়ের আবহাওয়ার মধ্যে রয়ে গিয়েছে। সেই জায়গায় ক্যারিয়ার প্ল্যানিং কতটা সফল ভূমিকা পালন করবে বলে আপনি মনে করেন? আমি মনে করি ডিসকাউন্ট আছে আমাদের প্যারেন্টসরা, যেহেতু আমরা যেমন আমিও কিন্তু দেখেন আমি মনে করি যে আমাদের জেনারেশন থেকে বলা যায় দেশে কিছুটা হয়তো বা আপনার মানে মডার্নাইজেশন শুরু হয়েছে। এবং এই কারণে আমাদের প্যারেন্ট যারা আছে এখনো ধরেন আমাদের থেকে একটু আগের জেনারেশন, তারা কিন্তু এখনো অনেকটা সেকেলে। সো তারাও তাদের না জেনে বা না বুঝে তারা সন্তানের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে মানে ক্যারিয়ারের ব্যাপারে। তো আমি আশাবাদী যে আমাদের জেনারেশন বা পরের জেনারেশন কিন্তু অনেক মানুষ এদেরকে কিভাবে ভালো একটা স্কিল দিয়ে ভালো একটা কারিকুলাম দিয়ে আমি তৈরি করে দিতে পারি। তো আমি মনে করি শিক্ষা প্রতিষ্ঠান ভূমিকাটা এক্স্যাক্টলি। ধন্যবাদ। এই ক্ষেত্রে একটু পরে আবার আমরা জি আমাদের এইবার একটু স্পেসিফিক কিছু বিষয় আসবো, যেহেতু সময় স্বল্পতা রয়েছে। তো সেই ক্ষেত্রে একটু স্পেসিফিক কিছু বিষয়। আমার ইন্টারনেট ডিস্টার্ব হচ্ছে। জি আরিফ ভাই, এই ক্ষেত্রে আপনি কি মনে করছেন এই করোনাকালীন সময় কিভাবে এই করা সম্ভব, এই যে ক্যারিয়ার প্ল্যানিং এর বিষয়গুলো বাস্তবায়ন আসলে সম্ভব, এই বিষয়ে যদি কিছু বলতেন। জি, করোনাকালীন সময়ে ক্যারিয়ার প্ল্যানিং, করোনাকালীন সময়ে এই ক্যারিয়ার প্ল্যানিং কিভাবে আসলে বাস্তবায়ন করা সম্ভব, এই ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা? আচ্ছা, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে করোনা
করোনার সময় প্রত্যেকের হয়তোবা আমি মনে করি যে হয়তোবা হ্যাঁ অ্যাডিশনাল একটু টাইম পাচ্ছে যেহেতু 1 নাম্বার। আর 2 নাম্বার পজিটিভ সাইডটা আমি যেটা বলবো নাইম ভাই, জি সেটা হচ্ছে যে আপনার শোনা যাচ্ছে নাইম ভাই আমাকে? জি 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 শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আমি মনে করি করোনা আজকে একটা বড় সুবিধা করে দিয়েছে, কোথায় বলি? জি যেমন দেখেন আজকে আপনি সুন্দর একটা শো করছেন, আজকে ফরিদ ভাই জি ঝিনাইদহ জেলা মানে জাজ হিসেবে কাজ করে করছেন, আছে, কিন্তু ওনাকে কিন্তু আমরা আজকে পেলাম। তো আজকে জি জি মনে করা রাইট। যাক একজন ল যে শিখতেছে তার যদি একজন জজের রিয়েল জজের সাথে ইন্টারাকশন করার চিন্তা করে, সে কিন্তু আজকে ফরিদ জি ভাইকে নক করতে পারবে, আপনাকে নক করতে জি পারবে যে স্যার জি হাউ ক্যান আই গেট কানেক্টেড উইথ ফরিদ স্যার, না? তো জি আমি মনে জি করি আহ, এই কোভিড-19 একটা বড় সুযোগ যেটা করে দিয়েছে সেটা হচ্ছে যে এই বাংলাদেশের যারা ভালো ক্যারিয়ারে আছে তাদের সাথে পরিচিত হওয়ার একটা সুযোগ করে দিয়েছে। এই সুযোগটাকে আমি তরুণদেরকে বলবো কাজে লাগানোর জন্য। আচ্ছা, এই ক্ষেত্রে আমি আমি ফরিদ ভাইয়ের কাছে মানে জানতে একটা চাচ্ছি। মেন্টরিং। জি 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 জি। তো এই ক্ষেত্রে ফরিদ ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি তো একসময় স্টুডেন্ট আমি ছিলেন, ছাত্র ছিলেন। বলবো যে জি জি একটা মেন্টরিং এর সুযোগ নেওয়া। জি। আচ্ছা, এই ক্ষেত্রে ফরিদ ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি একসময় স্টুডেন্ট ছিলেন, এখন একসময় আপনি এখন একটা প্রফেশনে আছেন। তো এই ক্ষেত্রে ক্যারিয়ার প্ল্যানিং এর ক্ষেত্রে ইউনিভার্সিটি, শিক্ষক, বন্ধু বান্ধব, পরিবার, তাদের ভূমিকাটা আসলে কি? এখনকার বর্তমানে ভূমিকাটা আসলে কি, আসলে কি হওয়া উচিত? মানে আমাদের বিশ্ববিদ্যালয়, শিক্ষক, বন্ধু বান্ধব, পরিবার। ধন্যবাদ নাইম ভাই। ব্যাপার হচ্ছে যে আমরা যে সোশিও ইকোনমিক কন্ডিশনের মধ্যে বড় হয়েছি, এই সোশিও ইকোনমিক কন্ডিশনটা কিন্তু আমাদেরকে আরিফ ভাই যেটা বলেছেন, ছোটবেলা থেকে একটা মাইন্ডসেট তৈরি করতে বাধ্য করেছে। সেই বাধ্য করার প্রেক্ষাপট থেকে কিন্তু আমরা একটু আগে বলেছিলাম যে আমরা ভিন্ন ভিন্ন বয়সে ভিন্ন ভিন্ন কিছু হতে চাই। কিন্তু আরেকটা বিষয় যেমন বলা হয় যে 18 বছর সময়ের মধ্যে একটা ছেলে বা মেয়েকে আমরা আহ, দাঁড় করিয়ে দিই একটা ব্রেইন দিয়ে, একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দিয়ে, যে তারপরেই সে চিন্তা করতে পারবে স্বতন্ত্রভাবে আসলে সে কি হতে চায়। কিন্তু এর এর আগে আমরা ফ্যামিলি থেকে, সোসাইটি থেকে, ইউনিভার্সিটি থেকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের পরামর্শ শুনি। যেমন আপনাকে যদি একটা বাস্তব এক্সাম্পল দিই, আমি যখন ক্লাস 10-এ পড়তাম তখন আমার ফ্যামিলি থেকে বলতো বা আমার আত্মীয় স্বজনরা বলতো যে এসএসসি পরীক্ষা দিয়েই তুমি আর্মির সৈনিক হওয়ার লাগিয়ে দেওয়া। হুম। হাইট ওয়েট সব মিলায়ে যেহেতু মনে হতো যে আমি লম্বা চওড়া আছি 5 ফিট 6 ইঞ্চি, জি আমার জি পক্ষে সৈনিক হওয়া সম্ভব। অর্থাৎ জি এরকম অনেকেই বলতো। আবার যখন ইন্টারমিডিয়েট পড়লাম তখন অনেকে বললো তুমি সেকেন্ড লেফটেন্যান্ট হওয়ার জন্য ট্রাই করো। আবার অনেকে বললো যে এত লেখাপড়া করে তোমার কিছু করা সম্ভব না, বাদাম বিক্রি করা লাগবে। বাংলাদেশে অনেক ডিগ্রি পাস ছেলে, এমএ পাস ছেলে কিন্তু বাদাম বিক্রি করছে, বিদেশে গিয়ে কনস্ট্রাকশন জি। ওয়ার্ক করছে। তো সেখান থেকে সেই আচ্ছা। সেই সাইকোলজি, সেই সোশ্যাল সাইকোলজি থেকে কিন্তু আমি বেরিয়ে আসি। জি এই যে একটা সোশ্যাল প্রেশার, একটা ফ্যামিলি প্রেশার, যে এখনই কিছু করতে হবে, কারণ আমাদের সোশিও ইকোনমিক কন্ডিশন ইজ ভেরি ফ্রেগাইল। আমরা যেটা বাস্তবতার মধ্যে দিয়ে যাই, যেটা জানি। তো এই প্রেক্ষাপটে যেটা হলো, আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাব তার আগ পর্যন্ত আমি জানতাম আমি ইংলিশে পড়ালেখা করবো, অনার্স করবো, অনার্স মাস্টার্স। কিন্তু ঘটনা কি হলো, যখন পড়তে যাওয়ার জন্য কোচিং করলাম, কোচিং করার পরে মানুষের সাথে পরিচিত হলাম, দেন ইউনিভার্সিটিতে চান্স পেলাম, ভাইভা দেওয়ার বোর্ডে গিয়ে মনে হলো যে আমি ইংলিশ পড়বো না, আমি ল পড়বো। এভাবে আমার যেমন সিচুয়েশন গুলো হয়েছে। আবার যখন আমি ইউনিভার্সিটি ক্লাস করতে গেলাম টিচারদের, তখন এক এক টিচার এক এক ধরনের এক্সপার্ট ছিলেন। কেউ ছিলেন সাংবিধানিক আইনের এক্সপার্ট, কেউ ছিলেন পরিবেশ আইনের এক্সপার্ট, কেউ ছিলেন কন্ট্রাক্ট আইনের এক্সপার্ট, এবং বিভিন্ন এক্সপার্টরা কেউ ছিলেন মুসলিম আইনের এক্সপার্ট। এবং আলটিমেটলি কি হতো, আমার মাথার মধ্যে এক এক ওকে। টিচার এক এক আচ্ছা রকমের এক্সপিরিয়েন্স। আচ্ছা, আরিফ ভাই শুনতে পাচ্ছেন? আরিফ ভাই শুনতে পাচ্ছেন? আরিফ ভাই শুনতে পাচ্ছেন? আরিফ ভাই কি শুনতে পাচ্ছেন? আরিফ ভাই নেট সংযোগ। তো এই ক্ষেত্রে ফরিদ ভাই, আপনি কি বলতে চাচ্ছেন যে আমাদের এই যে ক্যারিয়ার প্ল্যানিং এর ক্ষেত্রে আমাদের পরিবার, শিক্ষক, বন্ধু বান্ধব, পরিবারের একটা বড় একটা ভূমিকা আছে? ইনফ্লুয়েন্স আছে, ইনফ্লুয়েন্স, আমরা যেটাকে ইনফ্লুয়েন্স বলবো, কন্ট্রিবিউশন বলবো না, আচ্ছা কারণ আমাদেরকে কেউই কন্ট্রিবিউট করে নাই, সবাই বিভিন্ন জায়গা থেকে ইনফ্লুয়েন্স করেছে। মাঝখান দিয়ে আমরা একটা
চুজ করে নিয়েছি আলটিমেটলি জি 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 যেটা আমাদের কাছে ভালো লাগবে। এই ভালো লাগার হ্যাঁ জায়গাটা আমাদের বাংলাদেশি ইয়াং জেনারেশনের কাছে বেছে নেওয়াটা খুব চ্যালেঞ্জিং। কারণ আমাদের অনেক ফ্যামিলি দেখি আর যে প্যারেন্টসরা ইনফ্লুয়েন্স করে ছেলে বা মেয়ের ভালো জি লাগুক কিংবা নাই লাগুক। সেটা আচ্ছা আমাদের ক্যারিয়ার প্ল্যানিং এর অনেকটাই এখনো ওয়েস্টার্ন সোসাইটির মতো হয়ে উঠতে পারিনি। আমরা যেমন দেখে থাকি টিভিতে যে 1 বছরের বাচ্চাদেরকে তারা রেসলিং এ দাঁড় করিয়ে দিচ্ছে, জি এক জি বছরের বাচ্চাকে তারা রোবোটিক্স এর চ্যালেঞ্জিং এ দাঁড় করিয়ে দিচ্ছে, 5 বছরের বাচ্চাকে দিয়ে তারা ইন্টারন্যাশনাল কনফারেন্স করছে রোবোটিক্স। বাংলাদেশের প্রেক্ষাপটে সেই বিষয়গুলো হয় না। কারণ হচ্ছে আমাদের মাইন্ডসেট গুলো আমাদের ফ্যামিলি, ফ্রেন্ডস, সোসাইটি, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান দ্বারা সময়ে সময়ে চেঞ্জ হয়, সময়ে সময়ে ইনফ্লুয়েন্স হয়। আর সে কারণে আমরা জি আমাদের যে ভালো লাগার জায়গা, আমাদের যে ভালো লাগার পেশা, সেটা আমরা আসলে স্বপ্নে দেখি, বাস্তবে খুঁজে পাই না, বাস্তবে যেতে পারি না। সেটা তাই একটা পর্যায়ে আমরা আচ্ছা, মেনে নিই। তাহলে কি বলতেছেন আমাদের যে সাধারণ মানুষের যে দৃষ্টিভঙ্গি রয়েছে ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে, এটা আসলে খুবই একটি নেতিবাচক ভাবে কিন্তু আমরা ক্যারিয়ার প্ল্যানিং বিষয়টাকে এখনো দেখছি, এবং সেই ধরনের পরিপক্কতা বা ম্যাচুরিটি কিন্তু আমাদের চিন্তা চেতনায় বা মন মানসিকতা এখনো আসেনি যে আমাদের ক্যারিয়ার প্ল্যানিং হতে পারে। ফরিদ ভাই। দেখেন, বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স বলছে 72% মানুষ হচ্ছে বর্তমানে লিটারেট। জি সাক্ষরতা হার এখন আমাদের 72 এর কাছাকাছি। আর তথ্যটা আমার ভুলও হতে পারে, তবে ওর কাছাকাছি। এখন যদি আমরা এই শুধু 70% মানুষের কথা চিন্তা করি, এর মধ্যে আরো বেশি আলোকিত মানুষ কত? ধরেন 20 বা 30%, অর্থাৎ যারা শিক্ষিত বাবা মা, তারা বিভিন্ন ভালো প্রতিষ্ঠানে জব করছেন, অথবা জব না করলেও গৃহিণী বা হোম মেকার, খুব শিক্ষিত সচেতন মানুষ। তাদের মধ্যে যদি আমরা চিন্তা করি, 30%-এর মধ্যে চিন্তা করি, এই 30% তাদের ছেলে মেয়েদেরকে ক্যারিয়ার প্ল্যানিং এর ক্ষেত্রে কতটুকু হেল্প করে, তারা যা চায় তাই তাদেরকে করতে দেয় কিনা। এই বিষয়টা যদি আমরা অবজার্ভ করি, তাহলে এই 30%-এর মধ্যে দেখা যাচ্ছে 90%ই তাদের ফ্যামিলি থেকে ছেলে মেয়েদেরকে ক্যারিয়ার প্ল্যানিং এর ক্ষেত্রে ইনফ্লুয়েন্স করে, তুমি ওইটা করবা, ওইটা না। বাট জি 10% পিপল অ্যাগ্রি করে ছেলে মেয়েদের সাথে, না বাবা তুমি যেটা চাও বা তুমি যেটা চাও সেটাই করো। এই যে একটা বিশাল ডাইভার্সন, নেগেটিভ ডাইভার্সন এবং ডাইমেনশন কমন জি পিপলের পারসেপশনের মধ্যে, অর্থাৎ আমরা এখন কি পেলাম, যে একটা ক্ষুদ্র অংশ, অর্থাৎ 16 কোটি মানুষের দেশের একটা ক্ষুদ্র অংশের ছেলেমেয়েরা তাদের পছন্দ মতো জব বা পছন্দ মতো ক্যারিয়ার নিতে আগ্রহী হয় এবং সুযোগ পায়। আর ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই এই সুযোগটা পায় না, বরং তারা যে কোনো একটা পেতে বাধ্য হয়, ফ্যামিলি চয়েসে বা সোসাইটি চয়েসে, অথবা নিজের বাস্তবতা চাইছে। এভাবে আমাদের ক্যারিয়ার প্ল্যানিং গুলো বাংলাদেশে সেট হয়, যেটা একেবারেই অন্যান্য দেশের তুলনায়, যেমন আপনাদের বলি, যেমন জাপানের কথা বলি, যেমন ফিলিপাইনের কথা বলি, এবং ওয়েস্টার্ন সব সোসাইটির কথা আমরা বাদ দিলাম, বিকজ মোরালেস তারা একটা লেভেলে পৌঁছে গেছে। বাট আমাদের জি ইস্ট এশিয়া কিংবা সাউথ এশিয়া বা মিডল ইস্ট, এইসব রাষ্ট্রগুলোর দিকে যদি তাকাই, তাহলে এখানে যে পিতা মাতাদের কমন যে ট্রেন্ড, ছেলে মেয়েদেরকে এইটা হতে হবে, ছেলে মেয়েদেরকে ওইটা হতে হবে, এই যে ট্রেন্ডগুলো, এই ট্রেন্ডগুলো মোর অর লেস সেম। তবে ইন্ডিয়ার ক্ষেত্রে বলবো, পাকিস্তানের ক্ষেত্রে বলবো, সেখানে ছেলে মেয়েদেরকে এখন কম্পারেটিভলি বাংলাদেশের থেকে বেটার পজিশনে বাবা মারা নিয়ে যাচ্ছে। বাবা মারা তাদেরকে ছেড়ে দিচ্ছে যে তোমরা ঠিক আছে, তোমরা ওটাই হতে চাও, ওটাই হও। এবং আমরা বেশ কিছু ইন্সপাইরেশনাল মুভিতে এমন দেখি, যেটা ইন্ডিয়ান বিভিন্ন প্রদেশে ঘটে থাকে, যেটা পাকিস্তানের বিভিন্ন প্রদেশে ঘটে থাকে, আর চায়নাতে ঘটছে, চায়নার কথা আমরা বাদ দিই। এভাবে আমাদের ক্যারিয়ার প্ল্যানিং গুলো বাংলাদেশে আসলে ইনফ্লুয়েন্সড হয়। আর লিবারলি একটা ছেলে বা মেয়ের মাথায় সেট হয় না। যেমন আমাদের দেশে এখনো পর্যন্ত আমরা সাকিব মুশফিককে চিনি, মাশরাফিকে চিনি, আমরা চাই ওদের খেলা দেখতে, আনন্দ করতে, বিনোদন করতে, কিন্তু যখনই আমাদের কোনো ছেলে বা মেয়ে ক্রিকেটার হতে চাচ্ছে, দাবাড়ু হতে চাচ্ছে, আমরা কতজন বাবা মা আছি যে একটা সন্তানকে আমরা ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ চেজার বানাবো, দাবাড়ু বানাবো? আমার মনে হয় না, নেই। আর সব থেকে বড় কথা, আমাদের রাষ্ট্রযন্ত্র যে প্রতিষ্ঠানগুলো আছে, ধরেন ক্রীড়া মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, দেখেন কোভিড-19 আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় কি পরিমাণ অনুর্বর, কি পরিমাণ জি জি অপ্রস্তুত। অপ্রস্তুত।
অথচ আমাদের দেশে প্রায় 90,000-এর মতো ডাক্তার আছে। যদিও সেটা অন্যান্য দেশের তুলনায় কম্পারেটিভলি কম, কিন্তু এই ডাক্তারদেরকে দিয়ে আমরা ডাক্তার পেয়েছি, আমরা বিসিএস ক্যাডার পেয়েছি, কিন্তু আমরা পাইনি একটা উন্নত স্বাস্থ্য সেবা, যেটা আমরা ইউকেতে দেখছি ন্যাশনাল হেলথ সার্ভিসেস, হ্যাঁ, আমরা ইউরোপে দেখছি NHS, এনএচএস দেখছি, আমরা ইউএসএ দেখছি ন্যাশনাল জি, হেলথ কমিশন। এই যে এভাবে জি, ফ্রান্সে দেখেছি, ইটালিতে দেখেছি, স্পেনে দেখেছি, কিন্তু বাংলাদেশে নেই। এর কারণ কি? ইভেন আমরা এখন বর্তমানে যে বাস্তবতার মধ্যে আছি, আমাদের লয়াররা ভার্চুয়াল কোর্টে শুনানি করতে আসতে ভয় পাচ্ছে। কারণ আমাদের যেসব লয়াররা 40 বছর ধরে, 50 বছর ধরে প্র্যাকটিস করেছে, তাদের পক্ষে টেকনোলজি এতটা কঠিন একটা বিষয়, তারা ভার্চুয়ালি যে শুনানি করবেন, ভার্চুয়ালি কিভাবে ছবি স্ক্যান করে ওগুলো পাঠাবেন কোর্টে, সেই বিষয়গুলো তারা এখনো শিখে উঠতে পারেননি। অথচ ভার্চুয়াল কোর্টের বয়স প্রায় 1.5 মাস হতে চলল, 1 মাস হতে চলল। এই জায়গাগুলোতে আমরা বলবো আমাদের পেশাগুলো, আমাদের ক্যারিয়ার প্ল্যানিং গুলো, অ্যাডভোকেসি পেশা বলেন, ডাক্তারি পেশা বলেন, আপনার যে কোনো পেশার ক্ষেত্রে। যে কোনো পেশাতে আমাদের একটা ফ্রাগাইল অবস্থা রাষ্ট্রযন্ত্রের ব্যর্থতার কারণে পর্যবসিত হচ্ছে। আচ্ছা, আমরা যদিও চেষ্টা করছি যুক্ত হতে আমাদের আরিফুজ্জামান ভাইয়ের সাথে, বাট ওনার ইন্টারনেট সংযোগ বারবার কেটে যাচ্ছে এবং উনি দুঃখ প্রকাশও করেছেন যে আসলে এই দুর্বল ইন্টারনেট সংযোগ এবং আজকের আবহাওয়ার খুব বৃষ্টি হচ্ছে, এই কারণে খুব ডিস্টার্ব হচ্ছে ওনার এখানে। তো এই ক্ষেত্রে ওনাকে সংযুক্ত করতে পারিনি, যদিও আমাদের অনেক সময় হয়ে গিয়েছে, প্রায় 1 ঘন্টা 26 মিনিট হয়ে গিয়েছে, আমরা শেষের দিকে চলে এসেছি প্রোগ্রামের। তো এই ক্ষেত্রে যদি আপনাকে ফরিদ ভাই একবারে সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের ক্যারিয়ার প্ল্যানিং অথবা বিশেষভাবে ল ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে বলতে বলা হয় যে কি কি ধরনের সীমাবদ্ধতা আছে, জাস্ট পয়েন্ট আকারে যদি আপনাকে বলতে বলা হয় যে ক্যারিয়ার প্ল্যানিং বা ল ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে এই সমস্যাগুলো আছে এবং তা থেকে উত্তরণের উপায়গুলো কি, সুপারিশ যদি আপনি তুলে ধরেন সংক্ষেপে। ধন্যবাদ নাইম ভাই। প্রথমত যেটা আমরা বলবো, যদি আমি জেনারেলি ক্যারিয়ার প্ল্যানিং এর সীমাবদ্ধতাগুলো নিয়ে বলতে চাই, তো প্রথমত যেমন আমাদের শিক্ষা ব্যবস্থার যে সিলেবাস বা আমাদের যে শিক্ষা ব্যবস্থার যে বর্তমান প্রেক্ষাপট, এটা ক্যারিয়ার প্ল্যানিং করার জন্য একটা বড় প্রতিবন্ধকতা। শিক্ষা ব্যবস্থায় সিলেবাসটা অবধারিতভাবে ডেভেলপ করা হয়, ইমপ্রুভ করা হয়, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমাদের মাইন্ডসেট, আমাদের সোশ্যাল মাইন্ডসেট, আমাদের সাইকোলজিক্যাল মাইন্ডসেট অফ দ্য ফ্যামিলি, অফ দ্য সোসাইটি, ইভেন দ্য স্টেট চেঞ্জ করতে হবে। থার্ড, আমাদের যত বেশি পারা যায় আমাদের ফলো করা লাগবে, ফলো করতে হবে। ফলো করা ছাড়া আমাদের বর্তমানে আর কোনো পথ নেই। আমরা ওয়েস্টার্নদের ফলো করতে করতে এখন এই পর্যন্ত এসেছি। আমরা কলোনাইজড পিপল, এবং আমরা কলোনিয়ালিজমের যেসব প্রিন্সিপাল আমাদের লেখাপড়ায়, আমাদের পোশাক আশাকে, আমাদের কথায়, আমাদের চলাফেরায় লেগে আছে, কলোনিয়াল যে রাষ্ট্রগুলো, তারা কিন্তু এখন ওই জায়গাতে নেই। ইভেন আমরা কয়েকদিন আগে দেখেছি বিবিসি বাংলা.com-এ লর্ড ক্লাইভের যে আবক্ষ মূর্তি, সেটা 10 নম্বর ডাউনিং স্ট্রিট থেকে সরিয়ে ফেলা হলো, এবং এমন কথা চলছে, এমন মুভমেন্ট চলছে ইউকেতে। সেই জায়গা থেকে বলবো যে আমাদেরকে ফলো করতে হবে ওয়েস্টার্নদেরকে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে। তারপর আমাদের ইউনিভার্সিটিগুলোতে রিসার্চ ক্যাপাবিলিটি বাড়াতে হবে। আমাদের ছেলে মেয়েদেরকে ক্যারিয়ারের ভিন্ন ভিন্ন খাত সম্পর্কে অবগত করাতে হবে এবং সেগুলো এক্সপার্ট তৈরি করতে হবে। এর বাইরে যদি আমি স্পেসিফিক্যালি ল গ্রাজুয়েটদের জন্য ক্যারিয়ার অপশনের লিমিটেশনের কথা বলি, বাংলাদেশের ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতে ল ক্লিনিক নেই, স্টুডেন্টদের দ্বারা পরিচালিত ল জার্নাল নেই, রিসার্চ করার জন্য যথেষ্ট পরিমাণ লোকবল থেকে শুরু করে ল্যাব নেই, বুক নেই, বই নেই, ভালো লেখক নেই। দেন বাংলাদেশে ল গ্রাজুয়েটদের জন্য যে প্রণোদনা, আমরা যে বর্তমান কোভিড-19 প্রেক্ষাপটে যে সমস্যায় বাংলাদেশের ল গ্রাজুয়েট হয়ে যারা প্রফেশনাল হয়েছেন তাদের অবস্থা দেখছি, অ্যাডভোকেটরা প্রণোদনা পাচ্ছেন, যেখানে বিজিএমইএ 5,000 কোটি টাকা অলরেডি নিয়ে নিয়েছে সরকারি ইনসেন্টিভ এর জায়গা থেকে, কিন্তু বাংলাদেশের লয়ার সোসাইটি, বাংলাদেশের ল সোসাইটি বা অন্যান্য সংগঠন যারা লয়ের সাথে জড়িত, তারা এখনো কোনো প্রণোদনা পায়নি। আমরা শুনেছি বা দেখেছি পত্রিকা মারফত বা প্রিন্ট মিডিয়াতে যে বাংলাদেশ বার কাউন্সিল 5 কোটি টাকা লয়ারদের, ইয়াং লয়ারদের
এই পরিস্থিতি মোকাবেলার জন্য প্রণোদনা দিয়েছে। বাংলাদেশ জি। সরকার আইন মন্ত্রণালয় একটা প্রণোদনা দিয়েছে বাংলাদেশের সবগুলো বারকে বিভিন্ন অ্যামাউন্টের, এবং সেটা অনেক কম। এই যে ডিসহারমনি, এই যে আমাদের পিছিয়ে পড়ার জায়গা, এগুলো আমাদের লিমিটেশনের বড় পরিচয়। আর সেই সাথে আমাদের বাংলাদেশে যে লয়ের ফিল্ড যে কতগুলো হতে পারে, কমন যেসব লয়ের ফিল্ড বাংলাদেশে আছে, এর বাইরে বিভিন্ন ফিল্ড কিন্তু আমরা যদি দেখি সারা পৃথিবীতে, বিশেষ করে আমি কদিন আগে এশিয়ান জার্নাল অফ ইন্টারন্যাশনাল ল এবং এশিয়ান জার্নাল অফ ল অ্যান্ড সোসাইটি, এই দুটো জার্নালে কিছু আর্টিকেল পড়লাম। সেখানে আমরা জাপানে, তাইওয়ানে এবং ফিলিপাইনে, বিশেষ করে জাপানে যে কমন যে ল পড়ার স্টুডেন্টরা, তারা সব পেশায় বর্তমানে আছে, বা আমরা দেখি যে অ্যাডভোকেট হিসেবে, জাজ হিসেবে, অ্যাটর্নি হিসেবে, প্যারালিগাল হিসেবে, এর বাইরে তাদেরকে বিভিন্ন রকমের পোস্টে যাওয়ার জন্য একটা ডাইমেনশন তৈরি করা হয়েছে, রিসার্চ করা হচ্ছে কোন কোন জায়গা থেকে নিয়ে যাওয়া যায় নেক্সট জেনারেশনে। অর্থাৎ 2030-তে গিয়ে বা 2040-তে গিয়ে জাপানি যে বর্তমান যারা জেনারেশন বড় হচ্ছে, এরা ওই সময় গিয়ে কোন লেভেলে যাবে, কোন ধরনের কাজ করবে, লয়ার হওয়া সব। যেমন আমরা আরো জেনেছি যে জাপানে বর্তমানে যেভাবে বিচার হয়, সেই বিচারে একজন জাজ সরাসরি মিডিয়েটর হিসেবে কাজ করেন, এবং শুধুমাত্র বিচারের সময় কাজ করেন না, একটা মামলা যখন প্রথমত আসে কোর্টে, কোনো ব্যক্তি মামলা করতে আসে, তা প্রথমে তাদেরকে আহ্বান জানানো হয় যে আপনারা কি করবেন, প্রথমে এই মামলাগুলো নিয়ে এডিআর করা যায় কিনা, মেডিয়েশন হোক, কনসিলিয়েশন হোক, আরবিট্রেশন হোক, যেটা যেভাবেই হোক, মামলাগুলো শেষ করা যায় কিনা আপনারা বসবেন। জাজের জন্য যে চেয়ারটা রাখা হয়েছে, একজন কমন পিপলের জন্য সেই জায়গাটা। অর্থাৎ দেখেন, জাপান একটা সিভিল ল কান্ট্রির একটা রাষ্ট্র, সেই জায়গায় তারা এরিয়ার সিস্টেমকে নিয়ে এসেছে, যে এরিয়ার সিস্টেমের ধারণা জাপানে থাকার কথা ছিল না। অথচ জাপানে এরিয়ার সিস্টেমকে নিয়ে এসে মেডিয়েশন, মেডিয়েটর, আরবিট্রেটর এইগুলো তৈরি করা হয়েছে, এবং তারা পেশাটাকে একটা ভিন্ন খাতে নিয়ে যাচ্ছে। অথচ বাংলাদেশে আমরা অনেক বছর থেকে শুনে আসছি যে মেডিয়েটর তৈরি করতে হবে, আরবিট্রেটর তৈরি করতে হবে, কনসিলিয়েটর তৈরি করতে হবে, সে জায়গাগুলো আসছে না। এবং এভাবে লিমিটেশনের খাতগুলো আমরা একদিক থেকে ভাবছি যে দিন দিন ছোট হচ্ছে, আবার অন্য দিক থেকে ভাবলে দিন দিন বড় হতেই থাকছে। এইভাবে আমাদের ক্যারিয়ার প্ল্যানিং এ, বিশেষ করে জেনারেল এবং ল গ্রাজুয়েটদের ক্যারিয়ার প্ল্যানিং এ এই লিমিটেশন গুলো আমার চোখে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আসলে সামগ্রিকভাবে যে জিনিসগুলো উঠে এসেছে, যে সমস্যাগুলো উত্তরণের জন্য অবশ্যই সরকার, তারপরে শিক্ষা মন্ত্রণালয় এবং আমাদের যে পেশাজীবী যে সংগঠনগুলো আছে, প্রতিষ্ঠানগুলো, সবাইকে একসাথে কম্প্রিহেন্সিভ ওয়েতে কাজ করতে হবে। তো এই ক্ষেত্রে ধন্যবাদ ফরিদ ভাইকে। ফরিদ ভাইকে আর আর কিছু বলে কি শেষ করতে যাচ্ছেন? যদিও আমরা জি প্লিজ প্লিজ। যেহেতু আমরা আমাদের শো এর ঠিক শেষ মুহূর্তে চলে আসছি, আপনাকে আরো একবার ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটা শো আয়োজন করার জন্য। আর সেই সাথে এতক্ষণ ধরে দর্শকরা যারা আমাদের কথা শুনেছেন, আমাদের থেকে যারা কিছু শিখতে পেরেছেন বা চিন্তা করতে পেরেছেন ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে, বিশেষ করে আমার শিক্ষার্থীরা, যারা শিক্ষার্থী আছেন, যারা গার্জিয়ান আছেন, আমার আমার পক্ষ থেকে সবার প্রতি একটা আহ্বান, আপনারা এই শো থেকে না হলেও নিজেরা যারা ভাবতে পারেন ছেলে মেয়েদেরকে ক্যারিয়ার অপশন হিসেবে বেছে নেওয়ার জন্য চাপ না দিয়ে, বরং তাদের যেটা ভালো লাগে সেটা করার জন্য আপনারা সামাজিক একটা আন্দোলন গড়ে তুলুন। রাষ্ট্রীয়ভাবে পলিসি মেকারদের প্রতিও আমার আহ্বান, যেন এই বিষয়গুলো, আমাদের এই কথাগুলো পলিসি মেকারদের কান পর্যন্ত পৌঁছায়, এবং ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে আমাদের যে উদ্বেগ, কনসার্ন, সেগুলো যেন ঠিক হয়ে যায়। আরো একবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ফরিদ ভাইকে আজকের এই অনুষ্ঠানে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য, এবং আশা করছি অন্যদিন অন্য কোনো বিষয় আপনার সাথে আবার আমরা অতিথি হিসাবে আমাদের মাঝে পাবো। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দ্য হায়দার্স টক শোর পক্ষ থেকে, এবং শুভরাত্রি আপনাকে। ধন্যবাদ ফরিদ ভাই। আজকের যে সামগ্রিক আলোচনা আজকে হলো, যদিও আলোচনার এক পর্যায়ে আমাদের আরেকজন সম্মানিত অতিথি
আরিফুজ্জামান ইন্টারনেট বিভ্রাটের কারণে উনি আমাদের থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন, এবং উনি আমাকে মেসেঞ্জারে উনি শুভেচ্ছা জানিয়েছেন এবং উনি দুঃখ প্রকাশ করেছেন যে ইন্টারনেটের সংযোগের ত্রুটি, ইন্টারনেট ত্রুটির জন্য উনি আমাদের সাথে যুক্ত থাকতে পারেননি। তারপরও অনেক বিষয় আজকের এই আলোচনায় উঠে এসেছে যে ক্যারিয়ার প্ল্যানিং বিষয়টা আসলে কি, এবং ক্যারিয়ার প্ল্যানিং কেন এত গুরুত্বপূর্ণ, এবং একজন ল স্টুডেন্টের জন্য ক্যারিয়ার প্ল্যান করা কতটা অত্যাবশ্যক, এবং ক্যারিয়ার প্ল্যানিং করতে গেলে ইউনিভার্সিটি থেকে শুরু করে আমাদের পরিবার, সমাজ, সরকার প্রত্যেকটা সেগমেন্টেরই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। উন্নত বিশ্বের সাথে যদি আমরা কম্পেয়ার করি ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে বাংলাদেশ, তাহলে দেখবো যে উন্নত বিশ্বে অনেক দিক দিয়ে ক্যারিয়ার প্ল্যানিং তারা একটা পর্যায়ে নিয়ে গিয়েছে, যেখান থেকে দেখা যাচ্ছে যে একটি ছাত্র বা ছাত্রী একটা বিশেষ বয়স থেকেই তারা নিজেকে প্রস্তুত করে তুলছে, এবং তারা তাদের কোন সেক্টরে কতজন মানুষ দরকার, যোগ্য মানুষ দরকার, তারা কিন্তু ওটা ঠিক করছে। আর আমরা পক্ষান্তরে বাংলাদেশে দেখতে পাচ্ছি যে সবাই উচ্চশিক্ষা নিচ্ছে, সবাই একই কিছু কিছু সুনির্দিষ্ট কিছু পেশা আছে ছাপিয়ে পড়ছে, কারো কারো ভাগ্য হতো সুপ্রসন্ন হচ্ছে, কেউ হয়তো খালি হাতে ফিরে আসছে। তারপরে এছাড়াও এক ধরনের প্রতিযোগিতা তো আছেই, যে আসলে সরকারি চাকরি, বেসরকারি চাকরি, এবং চাকরির মধ্যেও নানা ধরনের শ্রেণীবিন্যাস আছে। এইগুলো দেখা গেছে যে ক্যারিয়ার প্ল্যানিং এর ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। এছাড়া আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, আমাদের কলেজগুলো কিন্তু ক্যারিয়ার প্ল্যানিং করার জন্য যে সহায়ক কিছু কর্মকাণ্ড করার দরকার, যদিও এখন কিছু কিছু করা হচ্ছে, তা পর্যাপ্ত নয়, এবং সেই ক্ষেত্রে গুণগত এবং তাদের কোয়ালিটি এবং কোয়ান্টিটি সব দিক দিয়েই এই ক্যারিয়ার প্ল্যানিং এর জন্য যে অ্যাক্টিভিটিস গুলো দরকার একটু ইনক্রিজ বৃদ্ধি করতে হবে। এছাড়া আমাদের মন মানসিকতার পরিবর্তন করা দরকার, যে আমাদের ক্যারিয়ার প্ল্যানিং যে বিষয়টি রয়েছে তা যেন আমরা কোনো আমাদের ছাত্রছাত্রী বা সন্তানদের উপর চাপিয়ে না দেই, এবং তারা তাদের মতো করে ক্যারিয়ার প্ল্যান করবে, তারা যে বিষয় ভালো সেই বিষয়ে তারা ভবিষ্যতে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করবে। এই ক্ষেত্রে আমাদের শিক্ষক প্রতিষ্ঠান, পরিবার সবাইকে এগিয়ে আসতে হবে, এবং আমরা আশা করি সরকার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং যারাই আছেন তারাই ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে আরো গভীরভাবে ভাববেন, এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা যারা চাকরিদাতা রয়েছেন তারাও কিন্তু এই বিষয়ে নতুন করে ভাববেন, এবং আমাদের এই সোনার বাংলা বিনির্মাণে তারা সহায়ক ভূমিকা পালন করবেন। তো আশা করছি আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন কোন অনুষ্ঠান নিয়ে, নতুন নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো। ততদিন আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।